আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ক্যাপস্টোন রিভিশন কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ফিজিক্সের ক্লাসে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে ইনডেপথ আলোচনা করব এবং এইচএসসি লেভেলের জন্য যা রিভিশন দরকার তা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি তোমাদের সাথে আছি দেওয়ান মোহাম্মদ আসাদ ফ্রম বুয়েট ট্রিপলি। আশা করি আমার ক্লাসটা তোমার খুবই ভালো লাগবে এবং আমাদের সাথে খুব ভালো একটা জার্নি তোমাদের হবে। আসি আমরা সামনে আগাই। আমাদের সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কেপলারের সূত্র। ঠিক আছে, কেপলারের সূত্রটা কি সেটা হচ্ছে নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব। এখন কেপলারের সূত্রটা বোঝার আগে আমাদেরকে একটু উপবৃত্ত সম্পর্কে হালকা আইডিয়া লাগবে। ঠিক আছে, তো ভাই উপবৃত্তটা কই পড়ছি আমরা? উপবৃত্ত হচ্ছে আমরা ম্যাথের সেকেন্ড পেপারের যে কনিক্স চ্যাপ্টারটা আছে সেইখানে আমাদের একটু পরিচিতি থাকার কথা। ঠিক আছে, তো আমি আমার মতো করে একবার তোমাদেরকে রিভিশন করায় দেই, তাতে তোমাদের হচ্ছে এই জিনিসটা বুঝতে খুব একটা প্যারা হওয়ার কথা না। ঠিক আছে, নতুন একটা স্লাইড নিলাম। এই নতুন স্লাইডের মধ্যে কি আঁকবো? একটা উপবৃত্ত আঁকবো। ঠিক আছে, এখন দেখি এখানে উপবৃত্ত কি এইভাবে আঁকা যায় কি না। নাইস, আচ্ছা, এটা একটা উপবৃত্ত আঁকলাম। ঠিক আছে, এখন আমার একটু বলো যে এই উপবৃত্তের ফোকাস কয়টা থাকে? উপবৃত্তের ফোকাস কিন্তু অলওয়েজ অলওয়েজ দুইটা। উপবৃত্তের ফোকাস কয়টা ভাই? দুইটা ফোকাস। ঠিক আছে, একটাকে বলতেছি হচ্ছে S1 এবং আরেকটাকে কি বলতেছি? S2। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নাইস। এবং একটা উপবৃত্তের সমীকরণ কি? আমরা একটা উপবৃত্তের সমীকরণ জানি x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস কত? 1। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন ভাই এ আর বি কি জিনিস? এ হচ্ছে মাঝখানের যেই সেন্টারটা আছে, এটাকে আমরা কি বলি? সেন্টার বলি বা কেন্দ্র বলি। কেন্দ্র থেকে একদম বৃহত্তম যেই ব্যাসটা আঁকা যায়, বৃহত্তম যেই ব্যাসটা আঁকা যায় সেই ব্যাসের টোটাল লেংথ হচ্ছে টুয়াইজে। সেই ব্যাসের টোটাল লেংথ হচ্ছে কত? টুয়াইজে। আর সব থেকে ছোট যেই ব্যাসটা আঁকা যায় সেই সব থেকে ছোট ব্যাসটার দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস বি। আবার এ বি উল্টাপাল্টা কিছু হয়, বাট ওইদিকে আমি যাইতেছি না। ঠিক আছে, এখন এই যে ভাই টুয়াইজ এটাকে আঁকলাম, এই যে টুয়াইজ এটাকে আঁকলাম, এইটাকে বলা হয় হচ্ছে কি ভাই? বৃহদাক্ষ। এটাকে কি বলা হয়? বৃহদাক্ষ। ঠিক আছে, এখন বৃহদাক্ষের টোটাল ডিস্টেন্স হচ্ছে টুয়াইজে, কিন্তু সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কিন্তু এ। সেন্টার থেকে সাইড পর্যন্ত ডিস্টেন্স কিন্তু কি? এ। ঠিক আছে, এবং বৃহদাক্ষকে তপন স্যারের বইতে প্রবাবলি লিখে রাখছে হচ্ছে পরাক্ষ। ঠিক আছে, একটু মিলাই নিও। এখানে আমি হয়তো অন্য কোনো বইয়ের কথাও বলতে পারি, বাট কোনো একটা বইতে এখানে কি আছে? পরাক্ষ আছে। ঠিক আছে, আচ্ছা। এবং এই আইডিয়াটুকু মাথায় নিয়ে আমরা আমাদের ফিজিক্সের যে আলোচনাটা আছে সেটাকে আমরা শুরু করতে পারি। তো ভাই কেপলারের 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা কি সেটা একটু বুঝি। বলে দেওয়া আছে উদ্দীপকের মানে সরি সরি উদ্দীপক না, উপবৃত্তের উপবৃত্তের সূত্র প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। মানে কি ভাই? আমরা পরের পেজে গিয়েই হচ্ছে যা কথাবার্তা বলার বলি। আমরা আরেকটা উপবৃত্ত এখানে আঁকি। তোমাকে আমি বললাম যে ফোকাস কয়টা একটা উপবৃত্তের? উপবৃত্তের ফোকাস কিন্তু দুইটা। উপবৃত্তের ফোকাস কয়টা? দুইটা। কিন্তু পৃথিবী যেই উপবৃত্তাকার পথে ঘোরে সেই উপবৃত্তাকার পথের একটা ফোকাসে থাকবে কে? সূর্য। সেই উপবৃত্তাকার পথের একটা ফোকাসে কে থাকবে? সূর্য থাকবে। ঠিক আছে, তাইলে এইখানে আমার এইখানে এইটা হচ্ছে পৃথিবী। শুধু পৃথিবী কেন, সৌরজগতের যে কোনো গ্রহই সে উপবৃত্তাকার পথে ঘুরতেছে এবং তার একটা ফোকাসে কে থাকবে? সূর্য থাকবে। আর একটা ফোকাসের কোনো মেনশন নাই। আচ্ছা ভালো, এবার আসি দ্বিতীয় সূত্রে। এইটাকে কি বলা হয়? ক্ষেত্রফল সূত্র। গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সমান ক্ষেত্রফল সমান সময় অতিক্রম করে। একটু বুঝি এটার কাহিনী কি। পৃথিবী তো ঘুরতেছে, তাই না? পৃথিবী তো ঘুরতেছে। আমি একটা কাজ করি, এটার জন্য আর একটা ডায়াগ্রাম আঁকি।
সব তো তোমাদেরই জন্য। আসি এখানে, তুমি আমারে বলো যে এটুকু তো আইডিয়া মোটামুটি আছে যে পৃথিবী সম্পূর্ণ তার কক্ষপথটা প্রদক্ষিণ করবে কি 1 বছর সময়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নাইস। তাইলে এইখানে এইখানে যেই ঘটনাটা ঘটে সেইটা হচ্ছে যে ধরো এই হইল আমার পৃথিবী, খোদারে, আচ্ছা থাক, পৃথিবী এইভাবে আঁকা দরকার নেই, পৃথিবী আমরা ফ্রি হ্যান্ডে আঁকি। এই হচ্ছে সূর্য, আর কোনো পৃথিবী যখন এই জায়গা থেকে স্টার্ট করলো, পৃথিবী যখন এই জায়গা থেকে ঘোরা স্টার্ট করলো, মানে আমরা যখন স্টপওয়াচটা ওপেন করলাম তখন পৃথিবীটা ছিল কোথায়? এইখানে ছিল, ঠিক আছে? এবং তারপরে ধরো 2-3 মাসের মতো আমরা স্টপওয়াচটা হিসাব করলাম, এবং তারপরে পৃথিবীটা যখন এইখানে চলে আসলো, তখন স্টপওয়াচটা কি করলাম? অফ করে দিলাম, ঠিক আছে? আমি জিনিসটাকে আরেকবার বলি। পৃথিবী যখন এইখানে ছিল, স্টপওয়াচটা চালু করলাম। পৃথিবীটা যখন 2-3 মাস পরে ঘুইরা আবার এইখানে চলে আসলো, ধরো মোটামুটি আমরা 3 মাসের মতো হচ্ছে হিসাব করলাম, ঠিক আছে? সো 3 মাস পরে পৃথিবী এইখান থেকে এইখানে চলে আসলো, এবং এই দুইটার মধ্যে আমরা যদি ডিস্টেন্সটাকে হিসাব করি, এইখানে একটা কি হবে? ক্ষেত্রফল তৈরি হবে। বুঝতে পারছি? আবার বলি, পৃথিবী এইখানে ছিল, 2-3 মাস পরে এইখানে আসলো, এবং সূর্য থেকে পৃথিবীর আদি অবস্থানের দূরত্ব এবং সূর্য থেকে শেষ অবস্থানের দূরত্বকে মিলায়া উপবৃত্তের ভেতরে একটা ক্ষেত্রফল তৈরি হইল, ঠিক আছে? আচ্ছা, এবং ধরো কয়েকদিনের জন্য এক্সপেরিমেন্টটাকে আরেকবার অফ করলাম আমরা, এবং কয়েকদিন পরে এক্সপেরিমেন্টটা আবার করতে মন চাইলো, ঠিক আছে? এবং পৃথিবীটা যখন এইখানে আসলো তখন আমরা কি করলাম? আবার স্টপওয়াচ চালু করলাম, এবং এইখানে যেই সময়টা লাগছিল এইখানেও একই সময় ধইরা আমরা স্টপওয়াচটা হিসাব কইরা দেখলাম। মানে এইখানে যদি 3 মাস ধইরা হিসাব করি, এইখানেও কি 3 মাস ধইরাই হিসাব করব, ঠিক আছে? তাহলে 3 মাসের হিসাব কইরা দেখলাম, আদি এবং শেষ অবস্থান যোগ কইরা এইখানেও কি একটা ক্ষেত্রফল পাওয়া যায়। কেপলারের দ্বিতীয় সূত্র বলে, যেহেতু এইটুকু ক্ষেত্রফল, বেগুনি কালারের ক্ষেত্রফল আর নীল কালারের ক্ষেত্রফল একই সময় ধইরা ক্যালকুলেট করা হয়েছে, কেপলারের সূত্র বলে দুইটা ক্ষেত্রফলের মানই সমান হবে। কি হবে? সমান হবে, ঠিক আছে? নাইস। এবং আসি আরেকটা সূত্র, সেইটা হচ্ছে সময়ের সূত্র। এটা হচ্ছে কি ভাই? প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এইটা নিয়ে একটু কথাবার্তা আছে। আমরা একটা কাজ করি, যে এইখানে জায়গা আছে, থাক, আমাদের নতুন পেজে যাওয়া লাগবে না, এইখানে আমরা আরেকবার ডায়াগ্রামটাকে আঁকি, ঠিক আছে? ওকে, এইখানে দেখো, এই হইল কে? সূর্য। কালারের এত বাহার কেন? আসি, এই হচ্ছে কি? সূর্য, ঠিক আছে? আমার পৃথিবী বা যে কোনো গ্রহ সে যখন পুরাটাকে একবার প্রদক্ষিণ করবে তখন তার পর্যায়কাল কত? তখন তার পর্যায়কাল হইতেছে টি, ঠিক আছে? এবং খেয়াল করি, আমরা যে এইখানে বৃহদাক্ষের অর্ধেকটা বা কেন্দ্র থেকে যেই সাইডের যে ম্যাক্সিমাম যে দূরত্বটা, সেইটাকে যদি গড় দূরত্ব ধরি, তাইলে সেইটাকে আমরা বলবো হচ্ছে এ। সেটাকে আমরা কি বলবো? এ বলবো। এখন দেখি কি বলছে কেপলার বলছে পর্যায়কালের স্কয়ার গড় দূরত্বের কিউবের সমানুপাতিক। পর্যায়কালের স্কয়ার গড় দূরত্বের কিউবের সমানুপাতিক। বুঝতে পারছি? এবং এইখানেই সূত্রটা শেষ হয় নাই, সূত্রটাকে আরেকটু ভালো মতো বোঝা লাগবে। টি স্কয়ার 4π² বাই জি ক্যাপিটাল এম এ কিউব। বুঝি কাহিনী কি? কাহিনী হচ্ছে এইখানে খেয়াল করো, সমানুপাতিক ধ্রুবক যদি না থাকে তাইলে তো ইকুয়েশন বানাইতে পারবো না, তাই তো? এবং সমানুপাতিক ধ্রুবকটাও এখানে আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করে। কাহিনী হচ্ছে ঘুরতেছে কে? পৃথিবী।
কাকে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যকে। তাহলে বলো তো ভাই, 4 পাই তো কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, কিন্তু কিন্তু এম, ক্যাপিটাল এম, এই জিনিসটা কার ভর? পৃথিবীর ভর নাকি সূর্যের ভর? মাথায় রাখবো, ক্যাপিটাল এম হচ্ছে যে কক্ষপথের কেন্দ্রে আছে বা ফোকাসে আছে, মানে যাকে কেন্দ্র কইরা ঘোরা হচ্ছে, সে হচ্ছে এই এমটা। কথাটাকে বুঝতে পারছি কি না আমরা? তাইলে আমাদের এইখানে লিখে রাখবো যাকে প্রদক্ষিণ করা হচ্ছে, যাকে প্রদক্ষিণ করা হচ্ছে সে হচ্ছে কি? ক্যাপিটাল এম। ঠিক আছে, এখন এই সূত্রের মধ্যেও আবার আরেকটু অ্যাপ্রক্সিমেশন আছে। সেই অ্যাপ্রক্সিমেশনটা কি আমরা নতুন একটা স্লাইড নেই, তাইলে বুঝতে পারবো। বুঝি ভাই, আমাদের অরিজিনাল কেপলারের সূত্রে আমরা ধরে নিয়েছিলাম টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম এ কিউব, যেখানে এ কে বলা হয়েছিল কি ভাই? উপবৃত্তের যে ফোকাস, সরি, উপবৃত্তের যে সেন্টারটা আছে সেই সেন্টার থেকে একদম সব থেকে বড় ব্যাসার্ধটা। ঠিক আছে, আচ্ছা, আমরা কি করি যখন মহাকর্ষের ম্যাথ করি এইচএসসি লেভেলে এবং মোরলেস মানে মোটামুটি ভালো লেভেল পর্যন্তই, আমরা উপবৃত্তাকার পথ নিয়ে হিসাব করি না, আমরা অ্যাপ্রক্সিমেট করে নেই সেটা হচ্ছে কি একটা বৃত্তাকার পথ। ঠিক আছে, তো সেই বৃত্তাকার পথের মধ্যে টি স্কোয়ার 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম খালি এইখানে চেঞ্জ হয়ে যায় কি, সেটা আর কিউব বলে চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি আমরা কাহিনী কি? আমরা হিসাবের সুবিধার্থে, হিসাবটা সহজ করার জন্য এইখানে ধইরা নিছি যে এইটা একটা বৃত্তাকার পথ, এবং আমরা আগে যেইখানে এ বসাইতাম সেখানে কি বসাচ্ছি? কক্ষপথের ব্যাসার্ধ বসাচ্ছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এবং আবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে এম, এটা কি? এটা হচ্ছে যাকে প্রদক্ষিণ করা হয়, যাকে প্রদক্ষিণ করা হয় তাকে বসাবো। ঠিক আছে, নাইস। এবারে আসি আমরা কেপলারের সূত্র অনুসারে, এখানে চাইলে আমরা সূর্যের ভরটাকে বাহির করতে পারি। কিভাবে? এইখানে একটু জিনিস খেয়াল করি আমরা। ঠিক আছে, তো এইখানে একটা জিনিস তুমি আমারে বলো যে কেপলারের সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম, সাথে কি বসবে? আর কিউব বসবে। ঠিক আছে, তুমি আমারে বলো, আমরা যদি উপরের জিনিসটাকে ইগনোর করো আপাতত, আমরা যদি পৃথিবীর হিসাব করি 365 দিন, পৃথিবীর 1 বছর কত? 365 দিন, তাকে কি বানাবো? সেকেন্ড বানাবো। বানাইলাম। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আর এইটা যদি বসাই, এবং জি এর মান তো আমরা ক্লাস 8 থেকেই মুখস্থ করে আসতেছি, এই সব কিছুকে যদি বসাই, তাইলে একমাত্র এম ছাড়া কি আমার সব কিছু জানা আছে না? তাইলে আমি সূর্যের ভর এটা কি বাহির করতে পারবো, এবং সূর্যের ভরটাকে মুখস্থ করে রাখবো। এটা মাঝে মধ্যে অবজেক্টিভে আসে এবং মাঝে মধ্যে ম্যাথেও লাগে এটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটুকু, এই যে ভাই দুইটা লাল কালির বক্স রাখছি না, লাল কালির বক্স হচ্ছে কি, উপরেরটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, এবং এইখানে এইটার মানে কি? এটার মানে হচ্ছে সূর্যের যে ভরটা, সেই ভরের মানটা। ঠিক আছে, আচ্ছা, আমরা সামনে আগাই। এবারে দেখো কেপলারের সূত্রের টিপিক্যাল যে ম্যাথগুলি আসে সেগুলো কিভাবে আসে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে?
এবং পৃথিবীর আবর্তনকাল 365 দিন, এটা বলে রাখা হয়েছে। চিন্তা করি একটু, টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম আর কিউব। এইটা হচ্ছে বর্তমানের হিসাব, ঠিক আছে? তুমি আমারে বলো, যদি দূরত্ব অর্ধেক করা হয়, পৃথিবীর দূরত্ব যদি অর্ধেক করা হয়, তাহলে আমরা কি তখন r/2 বসাবো না? বসাবো। তখন নতুন যদি হয় T2, নতুন যদি পর্যায়কাল হয় T2, সেটা কি T2 এর স্কোয়ার এবং এইখানে 4 পাই স্কোয়ার বাই জি এম। আমারে কত ভাই, এইখানে এম এর কি কোনো চেঞ্জ হবে? কেন চেঞ্জ হবে না? কারণ আগেও সূর্যকে কেন্দ্র কইরাই ঘুরতেছিল, এখনও কাকে কেন্দ্র কইরা ঘুরে? সূর্যকেই কেন্দ্র কইরা ঘুরে। তাহলে একটা কাজ করি আমরা, এই 1 এই 2 এই দুইটা ইকুয়েশনের ভাগ দেই। যদি এই দুইটা ইকুয়েশনকে আমরা ভাগ দেই, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করে আমরা পাই T2/T1 স্কোয়ার আর কিউব বাই 8 আর কিউব আর কিউব। কাহিনী কি একটু বুঝি। আমারে কও, এইটুকু আর এইটুকু, এই দুইটা জিনিস কি সেম টু সেম না? তাহলে কাটাকাটি যায় তো। তাহলে কাটাকাটি যদি যায়, তাইলে তুমি আমারে বলো যে T2 এর মান বাইর করতে চাই, T1 এর মান 365 ডেইজ, কি হইল? আর এইটার হিসাব কি দেখো তো, শুধু 8 কি না? এইটার হিসাবটা শুধু 8, ঠিক আছে? সো তাইলে এইখানে 1 সেকেন্ড একটু দাঁড়াও তো, হিসাব কি ঠিকঠাক লিখছি? T2 আমার কাছে তো লাগতেছে ঠিকঠাক। আচ্ছা খারাও, হিসাবে ভুল করছি হচ্ছে এইখানে, এখানে একটা 1/8 লাগবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো এখন তুমি আমারে বলো যে সব কিছু তো জানি আমরা, তাইলে এইখানে T2/365 ডেইজ আর এখানে আসতেছে কত? 1/8। তাইলে এইখান থেকে তুমি আমারে বলো T2 কি তুমি বাহির করতে পারবা কিনা? করতে পারবো, ইজি জিনিস, কোনো প্যারা নেই এখানে, ঠিক আছে? এই ম্যাথগুলি ইজি ম্যাথ। আচ্ছা এখন আমার একটু বলো ভাই, আমি কিভাবে বুঝলাম যে আমার আগের ম্যাথে ক্যালকুলেশন একটা ঝামেলা আছে? আমার মানে কিভাবে আমার ইনটুইশনটা বিল্ড আপ করলাম, ঠিক আছে? এটা নিজে নিজে চিন্তা করবা, ঠিক আছে? আচ্ছা আমরা আসি সামনে, পরের যেই ম্যাথটা আছে সেটার দিক একটু তাকাই। যদি পৃথিবীর ভর চন্দ্রের ভরের এত গুণ এবং তার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এত হয়, তবে চন্দ্র এবং পৃথিবীর সংযোগকারী রেখাংশের কোথায় উভয় বস্তুর টান সমান হবে? এই জিনিসটা হচ্ছে আসছে কই থেকে ভাই? আমাদের একদম ক্লাস 8-এর যেই ম্যাথগুলি সেইটার বেসিস থেকে আসছে এটা, ঠিক আছে? একটু জিনিসপত্রটা আমরা চিন্তা ভাবনা করি আমরা একটু, ঠিক আছে? আমাদের এখানে যেহেতু চাঁদ লাগবে এবং আমাদের যেহেতু পৃথিবী লাগবে, তাহলে আমরা এখানে দুইটা বস্তু আঁকি। এই হচ্ছে ধরো পৃথিবী, এই হচ্ছে ধরো চাঁদ, ঠিক আছে? দেখো তো ভাই, চাঁদের ভর যদি চাঁদের ভর যদি এইখানে এম হয়, তাইলে পৃথিবীর ভর 49 M বলা যায়, কারণ চাঁদের ভরের কত গুণ? 49 গুণ। আচ্ছা, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত বলে রাখছে? টোটাল ডিস্টেন্সটা বলে রাখছে 40 × 10⁴ কিলোমিটার। এটা যদি মিটার বানাই তাহলে 40 × 10⁷ মিটার। কেমনে 4 থেকে 7 হলো আশা করি বুঝছো। আচ্ছা এখন তুমি আমারে কও, তাহলে চাঁদ এবং পৃথিবীর সংযোগকারী রেখাংশের কোথায় উভয় কোনো বস্তুর উপর টান সমান হবে?
তাহলে আমি কি করলাম ভাই, আমি এইখানে ধইরা নিব যে ধরি পৃথিবী থেকে এক্স দূরত্বে, পৃথিবী থেকে এক্স দূরত্বে আমরা এইখানে একটা ছোট্ট বস্তু রাখলাম যার ভর হচ্ছে স্মল এম, যার ভর হচ্ছে কত, স্মল এম। ঠিক আছে, এখন তুমি আমারে কও যে এই বস্তুর ক্ষেত্রে পৃথিবী তাকে কত বলে টানবে। পৃথিবী তাকে টানবে হচ্ছে কত, 49 m, বস্তুর ভর স্মল এম ডিভাইডেড বাই এক্সের স্কোয়ার। বলো সূত্রে কি ভুল আছে? এইখানে একটা মহাকর্ষীয় ধ্রুবক জি দেওয়া লাগতো, সেটা দিয়ে নেই আগের বার। ওই যে জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ারের ওই যে এইটা মুখস্থ করছিলাম ওই সূত্র, আর কিচ্ছু না। ঠিক আছে, এখন এটা সমান কি পরে লিখতেছি সমানটা। এটা কার থেকে কার ভাই, এটা হচ্ছে বস্তু থেকে পৃথিবীর, এটা কি বস্তু থেকে পৃথিবীর। আচ্ছা এবার একটা কাজ করি, আমারে কও এই যে বস্তু থেকে এই চাঁদের ভর কত, সেটা কি ওই যে ক্যাপিটাল আর মাইনাস এক্স না, ক্যাপিটাল আর মাইনাস এক্স। তাহলে আমার একটু কও চাঁদের সাথে এই বস্তুটার আকর্ষণ বলের সূত্র কি এমন কিছু কিনা। দেখো তো, জি তো জি, চাঁদের ভর, বস্তুর ভর, দুইটার মধ্যে দূরত্ব দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে জি জি কাটা যায়, স্মল এম কাটা যায়, এম এম কাটা যায়, যায়। শুধুমাত্র অজানা আছে কে, শুধুমাত্র অজানা কে আছে, এই এক্স ছাড়া কি বাকি সব কিছুই তুমি জানো। তাইলে এই এক্সের ভ্যালুটা, এই এক্সের ভ্যালুটা কি তুমি বাহির করতে পারবা? পারবো তো, তোমার জন্য রেখে গেলাম এটা। ঠিক আছে, নিজে নিজে একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ ক্যালকুলেশনে তোমার কাছে মনে হচ্ছে তুমি ক্যালকুলেশন পারো, কিন্তু আসলে পারো না। তুমি ম্যাথ করতে গিয়ে দেখবে তোমার বহুত বহুত সিলি মিস্টেক হচ্ছে। ঠিক আছে, নিজের ক্যালকুলেট করে অ্যান্সার মিলাইতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা আমরা আসি। এবং এইখানে হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্রের ওই কাপঝাপ দেওয়া আছে, এটা আমরা স্কিপ করে যাই। অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন, এটা আমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, এবং অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তনের ক্ষেত্রে মোটামুটি যা বলার সেটা আমি আমার মতো করে একবার বলে যাই, তারপরে হচ্ছে আমরা বইয়ের দিকে তাকাবো। ঠিক আছে, আসি আমরা, এক সেকেন্ড। মোটামুটি আমার মাথায় এখন 4টা কেস আছে, সো 4টা কেসের জন্য আমি পুরা বোর্ডটাকে ধরো 4 ভাগে ভাগ করি। আচ্ছা এখানে আসি, কেস 1, সুস্থ। সুস্থ মানে কি ভাই, যেটা নর্মালি যে পৃথিবী যে কাজ করে সেটাই, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আমারে বলো ভাই, একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী দেখতে তো গোলাকার, একটা সুস্থ স্বাভাবিক পৃথিবীতে মানুষজন কই দাঁড়ায় থাকে, মানুষজন ভূপৃষ্ঠে দাঁড়ায় থাকে, যেমনি আঁকা রাখছি। ঠিক আছে, তুমি আমারে কও পৃথিবীর ভর, সুস্থ স্বাভাবিক পৃথিবীর ভর কত, এটা কি জানো তুমি? 6 × 10⁻24 কেজি। এটা কার ভাই? পৃথিবীর। এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তুমি আমারে কও সুস্থ স্বাভাবিক পৃথিবীতে কেন্দ্র থেকে ব্যক্তির দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধের সমান, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর, এইটা 6.4 × 10⁻6 মিটার।
পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো কোশ্চেনে অনেক সময় দেয় না। সো প্রশ্নে যদি কোশ্চেনে না দেওয়া থাকে কান্নাকাটি করে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা সুস্থ স্বাভাবিক জি বলতে কি বুঝি ভাই? জি ইকুয়ালস হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আমরা জানি। এটা হচ্ছে ভাই একদম সব থেকে ইজিয়েস্ট কেস। ঠিক আছে, আচ্ছা এবার আসি কেস 2। এইচ উচ্চতা, কই থেকে এইচ উচ্চতা ভাই? লিখা রাখো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কেমনে বাইর করবা? দেখো ভাই, আগের বার কই ছিলা? পৃথিবীর ভূপৃষ্ঠে ছিলা, কিন্তু এখন কই আসো? এখন আসো হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কোথায়? এই উচ্চতায় আসো। ঠিক আছে, এখানে ডিরাইভেশনে যাচ্ছি না, জাস্ট ফর্মুলা লেখা রাখতেছি। এইখানে জি সাবস্ক্রিপ্টে এইচ রাখলাম ফর এইচ হাইট। ঠিক আছে, এটা কিন্তু এন না, এটা এইচ। আর নিচে রাখলাম হচ্ছে অরিজিনাল যে সুস্থ জিটা, ওইটা। ঠিক আছে, ইকুয়ালস টু উপরে থাকবে আর স্কোয়ার, নিচে থাকবে আর প্লাস এইচ এর স্কোয়ার। থাকবে আর প্লাস এইচ এর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখি এই জায়গাতে এই সূত্রটা কোথায়? এটা হচ্ছে কি ভাই? এইচ উচ্চতায়। ঠিক আছে, আর এরপরে আসতেছি হচ্ছে আমরা কেস 3-তে। কেস 3 হচ্ছে এইচ গভীরতায়। কেস 3 হচ্ছে কি? এইচ গভীরতায়। আগের বার কি পৃথিবী থেকে বাইরে উপরে উঠা গেছিলাম, এখন কই? গভীরে যাব। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা একটু লিখি। কি করতেছি? আরে এরকম কেন হইতেছে? ধর, ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হইতেছে যে বুঝি। পৃথিবীর টোটাল ব্যাসার্ধ তো এইখানে কত? আর আর এইখানে গভীরে ঢুকছি কত? এইচ। ঠিক আছে, যখন আমি এইচ পরিমাণ ভেতরে ঢুকলাম তখন এটাকে নতুন যেই আমরা জি পাবো, যে পরিবর্তিত যে জিটা পাবো, সেটাকে দিলাম হচ্ছে জি প্রাইম। আর অরিজিনাল যেইটা ছিল সেটাকে কি দিলাম? জি দিলাম। এবং এইখানে হিসাবটা হচ্ছে হবে আর মাইনাস এইচ বাই আর। খেয়াল করি ভাই, আগের বারে একটা ব্যস্তানুপাতিক সম্পর্কের স্কোয়ারের সূত্র ছিল, কিন্তু এইখানে কোনো ব্যস্তানুপাতিক সূত্র নাই। এইখানে আছে হচ্ছে কি ভাই? এইখানে আছে হচ্ছে সমানুপাতিকের সূত্র, এবং সেটা হচ্ছে একটা পাওয়ার ওয়ানের সূত্র। এটা কেন হইলো? এটা হচ্ছে ডিরাইভেশন দেখলে বুঝতে পারতাম, বাট আমি চাচ্ছি না রিভিশন কোর্সে ডিরাইভেশন দেখাইতে। ঠিক আছে, কারণ দরকার নাই, এখন তোমার ডিরাইভেশন শেখার সময় না, এখন তোমার সময় হচ্ছে প্র্যাকটিস করার। ঠিক আছে, আচ্ছা সো তাইলে আমাদের 3টা কেস গেল। ঠিক আছে, আরেকটা কেস কি? এই আরেকটা কেসের দিকে একটু আস্তে ধীরে আসতেছি আমরা। সেটাকে আমরা লিখলাম হচ্ছে কি? কেস 4। আহ্নিক গতি, পৃথিবী যে তার নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে, সেই আহ্নিক গতির কারণেও জি এর একটা চেঞ্জ হয়। ঠিক আছে, এবং সেই চেঞ্জটা কিভাবে হয় সেটা একটু আমরা আসি। খোদা, এক সেকেন্ড।
একটা জিনিস চিন্তা করি আমরা, পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ আছে, সেই অক্ষাংশকে আমরা কি বলতেছি, ল্যামডা বলতেছি, ঠিক আছে? এবং ল্যামডা অক্ষাংশতে যেই জি এর মান আসবে সেটাকে আমরা বলতেছি জি ল্যামডা, সেটাকে আমরা কি বলতেছি, জি ল্যামডা। এবং সেই জি এর মান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। কাহিনী কি ভাই? বিশাল একটা ডেরিভেশন স্কিপ করে আসছি, ঠিক আছে? দরকার হইলে দেখাইতাম, যদি একাডেমিক ক্লাস হইতো তাহলে দেখাইতাম, বাট রিভিশন করছে, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এখন তুমি আমারে কও জি মানে কি? সুস্থ স্বাভাবিক জি। যদি পৃথিবী না ঘুরতো তাহলে হচ্ছে এই জিটা থাকতো, কিন্তু পৃথিবী তো ঘুরতেছে। ঘুরতেছে কত কৌণিক বেগে? পৃথিবীর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। পৃথিবীর কৌণিক বেগ হচ্ছে কত? ওমেগা। এখন তুমি আমারে বলো, পৃথিবীর ওমেগা যখন হিসাব করব, পৃথিবী 360 ডিগ্রি ঘোরে কত ঘন্টায়? 24 ঘন্টায়। মাথায় রাখি এটা কিন্তু আহ্নিক গতি, বার্ষিক গতি না, তার নিজের অক্ষের সাপেক্ষে গতি। তাহলে 24 ঘন্টাকে যদি সেকেন্ড বানাইতে চাই, 24 গুণ 3600, যা আসার আসবে। বুঝতে পারছি? এইটা হচ্ছে কি পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ। আর পৃথিবীর ব্যাসার্ধ আর মুখস্থ রাখতে হবে। এবং তুমি কত ডিগ্রি অক্ষাংশতে আছো? তুমি কি 50 ডিগ্রিতে আছো নাকি 30 ডিগ্রিতে আছো? তুমি কি কর্কট ক্রান্তিতে নাকি মকর ক্রান্তিতে? আরেকটা জিনিস, টিচার যদি একটু আর কি মানে কঠিন কোশ্চেন করতে চায়, তাহলে কিন্তু ডিগ্রি বলে দেবে না, বলবে কর্কট ক্রান্তি, বলবে মকর ক্রান্তি। ওগুলার কিন্তু একটা স্পেসিফিক ডিগ্রি থাকে, একটু মুখস্থ রাখো এগুলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই এই 4টা কেসের জি তুমি একটু ভালো মতো করে খাতায় লিখা রাখো। জি এর যত ম্যাথ আশা করি এইগুলা দিয়েই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই এবং দেখি বইয়ের সাথে আমাদের এখানে কি কি অ্যাড করা লাগবে, ঠিক আছে? এখানে দেখো অভিকর্ষজ জি এর পরিবর্তনের কথা বলা আছে। এখানে মেইনলি 3টা কারণে পরিবর্তন ঘটে। উচ্চতা, এই যে একবার উপরে গেলাম একবার গভীরে গেলাম। আরেকবার হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, ওই যে কত ডিগ্রি অক্ষাংশ, কেস 4 যেটা একটু আগে দেখলাম। এবং পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা আহ্নিক গতির ক্রিয়া, ওই একই জিনিস। এই 2 আর 3 বলতে গেলে একই কারণ, আর কিচ্ছু না। এখন দেখো পৃথিবীর পৃষ্ঠ হতে উপরে যদি যাই, সেই ক্ষেত্রে ফাইনালি যে সূত্রটা আসবে, সেই সূত্রটা আসবে হচ্ছে এই যে একটু আগে তোমার যেটা দেখাইলাম, আসলে দেখাইছিলাম এই সূত্রটা, ঠিক আছে? এইটা আসবে। এখন এইটাকে একটু মডিফাই কইরা এই জিনিসটা বানানো হয়েছে। এখন এটা কেমনে বানানো হয়েছে ভাই? এটা তোমার দ্বিপদী বিস্তৃতি নামক একটা চ্যাপ্টার ছিল, যেটা শর্ট সিলেবাস থেকে গায়েব করে দেওয়া হয়েছে। সো ওই চ্যাপ্টারটা যদি পারতা তাইলে এটা তুমি নিজে নিজে ডিরাইভ করতে পারতা। সো আপাতত এটাকে কি করবা ভাই? এটারে এমসিকিউ এর জন্য মুখস্থ রাখবা। এটারে কি করবা? এটারে এমসিকিউ এর জন্য মুখস্থ রাখবা, ঠিক আছে? মেইনলি ম্যাথ করবো কোনটা দা? এইটা দিয়া হচ্ছে মেইনলি ম্যাথ করব। কিন্তু এমসিকিউ এর জন্য মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারে এটা কি সঠিক কিনা, তখন তো অ্যান্সার করতে হবে। তো এটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবং এইটার কাছে আসতেছি একটু পরে। এবং খেয়াল করি আমরা যদি পৃথিবী থেকে গভীরে যাই, তাইলে যে ফাইনাল সূত্রটা আসে সেইটা হচ্ছে এইটা। এবং আমি আমার বোর্ডে যেটা লিখছিলাম এইটারই একটু মডিফাইড ভার্সন, একটু মিলায় দেখো, ঠিক আছে? এইখানে তারা এই কাজটাই করছে। এবং এই জিনিসটাকে নিয়ে হচ্ছে আমার একটু কথাবার্তা বলার আছে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করি, আমরা 2টা সূত্র লিখি। একটা সূত্র হচ্ছে GH ডিভাইডেড বাই আর হবে, মানে জি হবে, উপরে থাকবে হচ্ছে আর প্লাস এইচ, আর এখানে হচ্ছে আর স্কোয়ার। আর আরেকটা সূত্র হচ্ছে জি প্রাইম ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে কি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। আচ্ছা একটু বুঝি ভাই, এই কার্ভটা দ্বারা কি বোঝাচ্ছে? আমার এক্স অ্যাক্সিসে বোঝাচ্ছে কেন্দ্র থেকে ডিস্টেন্স। এক্স অ্যাক্সিসে কি বোঝাচ্ছে? কেন্দ্র থেকে ডিস্টেন্স, ঠিক আছে? তুমি আমারে বলো, তুমি যখন পৃথিবী থেকে কোনো উঁচু জায়গাতে যাও, তখন তোমার কেন্দ্র থেকে ডিস্টেন্স কত ছিল? সেটাই কি তোমার এইখানে আর প্লাস এইচ হয়ে গেছিল না? গেছিল। তুমি যখন পৃথিবীর গভীরে যাও, এইচ গভীরে গেলে তোমার পৃথিবী থেকে ডিস্টেন্স কত হয়ে যায়? আর মাইনাস এইচ, তাই তো? এই কার্ভটা কি করছে? এইটা এবং এইটাকে মার্জ করে এটা আঁকা হয়েছে। কেমনে আঁকা হয়েছে একটু বুঝি। খেয়াল করি ভাই, আমি প্লট করতেছি জি প্রাইমকে, এটারে ধরলাম ওয়াই,
ঠিক আছে? এবং এই পুরা জিনিসটা হচ্ছে আমার ডি, এটার আমি কি বলবো, এক্স বলবো। তাইলে আমার একটু কও, ওয়াই ইকুয়ালস টু এম এক্স টাইপের কোনো সমীকরণ এখানে দেখতেছি? হ্যাঁ, এটা কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের সমীকরণ, মূল বিন্দুগামী সমীকরণ। এইখানে এটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝতে পারছি? কোন পর্যন্ত মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ? যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর পৃষ্ঠের সমানে আসতেছি। ঠিক আছে? কিন্তু এখন খেয়াল করি, যখন পৃথিবীর বাহিরে চলে গেলাম তখন আমার ওয়াই কি, এইটা ওয়াই হয়ে গেছে, আর এক্স কি, এটা না, তাহলে আমার কি এটা একটা এক্স এক্স স্কোয়ার। তাহলে এখন আমারে কও এইটা কি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের একটা ইকুয়েশন, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে এইখানে, এবং ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফগুলা সবসময় হচ্ছে এইভাবে নামে। ঠিক আছে? কিছুটা হচ্ছে সেকেন্ড পেপারের যে তাপগতিবিদ্যার রুদ্ধতাপীয় যেই হিসাবটা, কাইন্ড অফ ওই রকম। কথাটা বুঝতে পারছি? সো তাইলে পৃথিবী থেকে যদি আমি একদম কেন্দ্র থেকে শুরু করি, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। যত আমি ভূপৃষ্ঠের কাছাকাছি আসব সমানুপাতিক হারে বাড়তে থাকবে। যেই ভূপৃষ্ঠের উপরে চলে যাব তখন আবার জি এর মান কি, কমতে থাকবে। তার মানে কোথায় ভাই কোথায় হচ্ছে পৃথিবীতে আমার জি এর মান বেশি আসবে? আমার ভূপৃষ্ঠে পৃথিবীর কি জি এর মানটা বেশি আসবে। ক্লিয়ার কি না আমরা? নাইস। আসি, এবং অক্ষাংশের যে ডিরাইভেশনটা দেখাই নাই, সেই ডিরাইভেশনটা এইখানে করা আছে, এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো। এবং এইখানে একটা জিনিস একটু খেয়াল করি, বলতো ভাই, মেরুবিন্দুতে ল্যামডার ভ্যালু কত আসবে? 90 ডিগ্রি আসবে। ওই 90 ডিগ্রির হিসাবে আমার কজ ল্যামডা কত আসবে? 0 আসবে। মানে এক্স্যাক্টলি এই সূত্রে যদি আমরা ল্যামডার ভ্যালু 90 দেই, মানে যদি এই সূত্রে আমরা একদম মেরু অঞ্চলে চলে যাই, তখন আমার সুস্থ স্বাভাবিক জি এবং অক্ষাংশের জি কি আসবে? সমান আসবে। ঠিক আছে? এবং তুমি আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, কোথায় এই জি এর মানটা মিনিমাম আসবে? কোথায়? অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রিতে। একটু চিন্তা করবা কেন? ঠিক আছে? বেশি কিছু চিন্তা করার নাই এখানে, বাট তারপরও এই ম্যাথটা একটু করি আমরা। ঠিক আছে? তুমি আমারে বলো কি দেওয়া আছে এখানে, যে ঢাকার অক্ষাংশ 23 ডিগ্রি উত্তর, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 23 ডিগ্রি। নর্থ সাউথ এখানে ম্যাটার করে না। আহ্নিক গতি যদি না থাকতো তাহলে ঢাকায় অভিকর্ষ ত্বরণের মান কতটুকু বৃদ্ধি পাইতো? একটু বুঝি ভাই। আমরা এখানে খাতার মধ্যে একটু লিখি, যে এইখানে লিখলাম সুস্থ জি, পরীক্ষায় আবার সুস্থ লিখো না। সুস্থ অবস্থায় জি এর মান জি, মানে 9.8। এখন আমরা তো অক্ষাংশের জন্য সূত্র একটু আগে শিখলাম, যে সেইটা হচ্ছে কি ভাই, সুস্থ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। খোদারে, কজ স্কোয়ার ল্যামডা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমারে বলো, সুস্থ স্বাভাবিক জি হচ্ছে এটা, অক্ষাংশের জন্য যেটা কমে সেটা হচ্ছে এইটা। তাহলে পার্থক্যটা কত? তাহলে জি মাইনাস জি ল্যামডার পার্থক্যটা কত? সেইটা কি ভাই ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা না? তাই তো, এইটাই কি তাইলে আমার অ্যান্সার না ভাই? তাহলে আমারে বলো ভাই, পৃথিবীর ক্ষেত্রে ওমেগার মান কত? টোয়াইস পাই ডিভাইডেড বাই 24 গুণ 3600, এটার কি স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 ইন্টু 10⁻6, মুখস্থ রাখতে হবে। আর কজ 23 ডিগ্রি ক্যালকুলেটারে বসায়া তারে কি করব? স্কোয়ার করব। এবং এইখানে যে বক্সটা আসবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বোঝা গেছে কি না? নাইস। ম্যাথ কিন্তু ইজি। ঠিক আছে? ফিজিক্স নিয়ে শুধু শুধু ঘাব দাঁড়ানোর কোনো কিছু নাই। এবারে আমরা চলে আসি মহাকর্ষীয় বিভব নামে যেই কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে আমার। ঠিক আছে?
এখানে একটু বইটা হালকা পাতলা রিডিং পড়া লাগবে। কোনো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব হবে অসীম থেকে একক ভরের কোনো বস্তু ওই বিন্দুতে আনতে মহাকর্ষীয় বল দ্বারা সম্পন্ন কাজের মান। বুঝি? এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডের একটা বিশ্লেষণ করার কথা ছিল, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু এইখানে এইচএসসি রিভিশনের কাছে আসি, আমি অত ডেপথে এখন আমার যায় লাভ নাই, তোমাদের কাজ হচ্ছে এখন রিভাইজ দেওয়া, তাই না? সো তোমার প্রবলেম সলভিংয়ের জন্য যা দরকার সেইটুকু আমি এইখানে একটা নতুন স্লাইডের মধ্যে দিয়ে দিতেছি। এখানে দেখো ভাই, দুইটা জিনিস লিখলাম, একটা হচ্ছে বিভব, আরেকটা কি বিভব শক্তি। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল, বিভব শক্তিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? সরি, বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। আর বিভব শক্তিকে ইউ দ্বারা লিখতে পারি, ডাব্লিউ দ্বারা লিখতে পারি, আরও অনেক নোটেশন আছে, বাট তোমাকে বুঝতে হবে কি কি বোঝায় এখানে, ঠিক আছে? এইখানে আমি একটা লাইন লিখলাম, সেটা হচ্ছে কেজি দরে শক্তি বা কাজ। আর এইখানে লিখলাম টোটাল কাজ, টোটাল কাজ বা টোটাল শক্তি, ঠিক আছে? এইখানে লিখলাম বিন্দুর জন্য প্রযোজ্য, বিনুর না ভাই, বিন্দুর। ঠিক আছে? এবং এটাও আসলে বিন্দুর জন্যই, বাট আমি লিখলাম না। এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা বোঝার জন্য আগে একটা ডায়াগ্রাম এখানেই। আচ্ছা, একটু বুঝি আমরা। এখানে বলা আছে বিভব সবসময় কার জন্য ভাই? একটা বিন্দুর জন্য হিসাব করি। এই যে ভাই আমার ক্যাপিটাল এম যেই বস্তুটা লিখছি, সেই বস্তুটার চারপাশে একটা মহাকর্ষীয় ক্ষেত্র থাকবে, ঠিক আছে? এবং এই মহাকর্ষীয় ক্ষেত্রের একটা বিন্দু হচ্ছে পি, যেই বিন্দুটা কত দূরত্বে অবস্থিত? সেটা স্মল আর দূরত্বে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমারে বলো, এই পি বিন্দুতে বিভবের ক্ষেত্রে সূত্রটা কি লিখছি? সেটা লিখছি হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন মাইনাস কেন? ডিরাইভেশন দেখলে বুঝতাম এটা কেন মাইনাস, কিন্তু এখন আপাতত একটা জিনিস মাথায় রাখি, যদি আকর্ষণ ধর্মী বল হয় বিভব মাইনাস পাবো, যদি বিকর্ষণ ধর্মী বল হয় তখন কি পাবো? প্লাস পাবো। তুমি আমারে বলো ভাই, মহাকর্ষতে কোনোদিন কি কেউ কাউরে বিকর্ষণ করছে? করে নাই। সবসময় কি মহাকর্ষ আকর্ষণ ধর্মী, এই কারণে দেখবো বিভবের সূত্রে কি অলরেডি একটা মাইনাস সবসময় প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আবার সেকেন্ড পেপারে যখন স্থির তড়িৎ পড়বা তখন দেখবা যে
আমাদের চার্জের কারণে মাঝে মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুইটাই হইতে পারে। সো ওই দুইটার ভিত্তিতে মাঝে মধ্যে বিভব প্লাস আসবে, মাঝে মধ্যে কি আসবে, মাইনাস আসবে। খালি এইটুকু মাথায় রাখি, আকর্ষণ ধর্মীর জন্য আমরা কি পাবো, মাইনাস পাবো, বিকর্ষণ ধর্মীর জন্য কি পাবো, প্লাস পাবো। আচ্ছা ঠিক আছে, নাইস। এখন কাহিনী হচ্ছে যে আমরা এই যে বিভবটাকে যে হিসাব করলাম, এই হিসাবটা করার সময় মনে মনে ধইরা নিছি যে পি বিন্দুতে একটা 1 কেজি বস্তু আছে। কি ধইরা নিছিলাম, পি বিন্দুতে কে আছে, একটা 1 কেজি বস্তু ধরে নিছিলাম। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে লিখছি কি, কেজি দরে হিসাব। ঠিক আছে, এটাকে কি লিখছিলাম, কেজি দরে হিসাব। আচ্ছা ভালো। আর একই হিসাব যদি হচ্ছে আমরা ডান পাশে করি, সেই ক্ষেত্রে আমরা লিখব পি বিন্দুতে স্মল এম বস্তু নিয়ে আসলে, নিয়ে আমলে না ভাই, নিয়ে আসলে তার বিভব শক্তি এই জিনিসটা একটু বুঝি আমরা। কাহিনী কি ভাই, এখানে দেখো, আমরা পি বিন্দুতে যখন বিভব হিসাব করছি তখন ধইরা নিছিলাম 1 কেজি বস্তু এখানে আছে। কিন্তু সব সময় কোনো বিন্দুতে কি 1 কেজি বস্তু থাকবে, থাকবে না। তো যদি এম কেজি বস্তু নিয়ে আসি বা এম ভরের বস্তু নিয়ে আসি, তখন আমরা কি করব, 1 কেজির যা হিসাব তার সাথে বস্তুর ভরের গুণ করে দিব, তাই তো। তাহলে দেখো, মাইনাস জিএম বাই আর এর সাথে, মাইনাস জিএম বাই আর এর সাথে একটা কি করছি, স্মল এম গুণ কইরা দিছি। তাইলেই কি আমার টোটাল কাজ পেয়ে গেছি। তাহলে মাথায় রাখি, বিভব হচ্ছে কেজি দরে হিসাব, আর বিভব শক্তি কি, টোটাল হিসাব। কথাটা বুঝতে পারছি। এবং এই ভিত্তিতেই দেখো আমাদের এইখানে লেখা আছে ভি ইকুয়ালস হচ্ছে ডাব্লিউ বাই এম। ঠিক তার আগের পেজে কি লিখছিলাম, ডাব্লিউ বা ইউ ইকুয়ালস কি লিখছিলাম আমরা, ভি এর সাথে এম গুণ করব, তাই না। আগের পেজে একটু যাই, এই যে এখানে কি করছিলাম, এই যে ইউ ইকুয়ালস কত লিখছি, এম ভি লিখছি না। এই জিনিসটাকেই তারা হচ্ছে ওইখানে ইন্ট্রোডিউস করছে। তো তুমি আমার এই কনসেপ্টটাকে একটু মাথায় রাখো, যে বিভব হচ্ছে 1 কেজির হিসাব, আর বিভব শক্তি কি, এম কেজির হিসাব বা টোটাল বস্তুর হিসাব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নাইস। এবং বিভব পার্থক্যের দুই একটা লাইন লেখা আছে, সেটা একটু বুঝি আমরা। একক ভরের মানে কি, 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই দুই বিন্দুর মধ্যে মহাকর্ষীয় বিভব পার্থক্য বলে। মানে চিন্তা করব যে আমার আরেকটা বিন্দু যদি থাকতো, আরেকটা বিন্দু যদি কথার কথা কিউ থাকতো, তাহলে তারও তো একটা বিভব পাওয়া যেত, তাই না। তাহলে কিউ আর পি এর যে বিভবের পার্থক্য, সেটারই আমরা কি বলতেছি, বিভব পার্থক্য বলতেছি, আর কিচ্ছু না। ঠিক আছে। এবং মাথায় রাখবো এইখানে এই লাইনটুকু, আকর্ষণ বলের অভিমুখে স্মরণ হইলে বিভব পার্থক্য ঋণাত্মক। ওই যে বললাম, আকর্ষণ ধর্মীর ক্ষেত্রে মাইনাস হয়, আর বিকর্ষণ ধর্মীর ক্ষেত্রে কি হয়, সেটা প্লাস হয়। এই জিনিসটাই এখানে বলা হয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা নাইস। এবং বিন্দু ভরের দরুন হচ্ছে বিভবের সূত্রটাকে এখানে তারা ডিরাইভ করছে, যেটাকে একটু আগে আমি লিখছিলাম, বাট ডিরাইভেশনটা আমি আপাতত দেখাইতে চাইতেছি না। একটু পরে যখন ম্যাথ আরও দুই একটা আসবে, তখন হয়তো আমি আবার এই ডিরাইভেশনের একটু আইডিয়া দিব। বাট আমার কাছে এখন এটা মনে হচ্ছে টাইমের ওয়েস্ট মনে হচ্ছে। আসি, এরপরে কি আসে ভাই, এরপরে চলে আসে হচ্ছে মুক্তিবেগ নামক একটা কনসেপ্ট। ঠিক আছে, এখন মুক্তিবেগে যাওয়ার আগে আমি একটা কাজ করি, তোমাকে বিভবের একটা সিম্পল ম্যাথ আমি এখানে করায় দেই।
আমরা একটা আয়তাকার ক্ষেত্র নিলাম এবং এই আয়তাকার ক্ষেত্রের 4টা বিন্দুতে 4টা বস্তু রাখবো আর কি, ঠিক আছে? বুঝি। ওকে, 4টা বিন্দুতে 4টা বস্তু রাখলাম, 2 কেজি, 7 কেজি, 9 কেজি, 15 কেজি, ঠিক আছে? আচ্ছা, এবং এইখানে আমার যেই দৈর্ঘ্য এবং প্রস্থ সেইটাও দিয়ে রাখলাম, এইটুকু হচ্ছে 40 মিটার এবং এইটুকু হচ্ছে কি 30 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমারে কও যে এই জায়গাতে তাদের কি একটা কর্ণ থাকবে না? তাদের তো একটা কর্ণ থাকবে, তো সেই কর্ণটাকে এইখানে আঁকলাম, এইটাকে সরাইতে চাই নাই, ইনশাল্লাহ কর্ণ আঁকবো। ওকে, এবার দেখি যায় কিনা। আরে খোদা রে, আসি। কর্ণ এইখানে কি লাইন রাখা যায়? এইখানে তো আঁকা যায়, তাহলে এইখানে কেন? আচ্ছা, এবার ঠিক আছে, নাইস। এখানে কর্ণটা আঁকলে কর্ণের যে ছেদবিন্দু আছে না, সেই কর্ণের ছেদবিন্দুটারে আমি ও বললাম, ঠিক আছে? আচ্ছা, তোমার কাছে কোশ্চেন করা হইল, 2টা কোশ্চেনের প্রথম কোশ্চেন, ও বিন্দুতে বিভব কত? অবভিয়াসলি মহাকর্ষীয় বিভব কত সেটা বাইর করব। সেকেন্ড কোশ্চেনটা একটু পরে দিতেছি, ঠিক আছে? এখন এই জায়গায় তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন আগের সূত্রটা পড়ছিলাম তখন আমাদের আসলে ক্ষেত্র তৈরিকারী বস্তু কে ছিল? জাস্ট একটা ছিল, জাস্ট একটা বস্তু ছিল। কিন্তু এখন তুমি আমারে বলো কয়টা বস্তু আছে? এখানে বস্তু আছে টোটাল 4টা, ঠিক আছে? আচ্ছা, সো তাইলে এইখানে তুমি একটা জিনিস যদি আমি খাতায় লিখি তাইলে কি দেখো তো বুঝতে পারো কিনা? 4টা বস্তু, 4টা বস্তুর জন্য আমি কি ও বিন্দুতে 4টা ভিন্ন ভিন্ন বিভব পাবো? তাদেরকে যোগ কইরা দাও, তাদেরকে যোগ কইরা দিলেই কি আমার এখানে টোটাল যে বিভবটা থাকে সেই টোটাল বিভবটা কি আমি পাওয়া যাব না? বুঝতে তো পারছি। সো তাইলে এইখানে একটা জিনিসের কথা আমরা একটু বুঝি যে যদি আমরা এইখানে একটা একটা করে অ্যান্সার বের করতে চাই তাহলে মাইনাস জি এম এ ডিভাইডেড বাই আর এ ও প্লাস মাইনাস জি এম বি ডিভাইডেড বাই আর বিও প্লাস মাইনাস জি এম সি ডিভাইডেড বাই আর সিও প্লাস মাইনাস জি এম ডি আর ডিও। বুঝি? একটা জিনিস একটু খেয়াল করো তো ভাই, যদি কর্ণ সম্পর্কে হালকা পাতলা আইডিয়া থাকে, এ ও বিও সিও এবং ডিও প্রত্যেকেই কি সমান না? প্রত্যেকেই সমান। এবং আমারে কত পুরা এসি এবং বিডি কত? পুরা এসি এবং বিডি আসবে কত? 50 আসবে। কেমনে আসবে? 30 আর 40-এর পিথাগোরাস কইরা 50 পাইতেছি, ঠিক আছে? কিন্তু 50 কি নিব নাকি 50-এর অর্ধেক নিব? 50-এর অর্ধেক নিব, মানে কত নিব? 25 নিব। বুঝতে তো পারছি। সো তার মানে এরা সবাই আসলে কত? এরা সবাই হচ্ছে 25। বুঝতে পারছি? তাহলে আমি একটা কাজ করি, এদের মানগুলাকে বসায়া দিয়া মাইনাস জি থাকুক জি এর কাছে, 25 কমন নিয়া এইখানে এম এ কত? 2 প্লাস এটা কত? 7 প্লাস সি কত? 9 প্লাস এটা কত? ডি হচ্ছে 15। এবারে আমারে কও ভাই জি এর মান তো জানো, জি এর মান বসাই দিলে এইখানে কি বিভব শক্তি পাবো না? সরি, এখানে কি পাবো? বিভব শক্তি পাবো না, কি পাবো? বিভব পাবো। বুঝতে পারছি? 4টা বিন্দুর বিভবগুলাকে কি করে দিলাম? জাস্ট যোগ করে দিলাম, আর কিচ্ছু না। এখন তোমারে আমি জিজ্ঞাসা করলাম সেকেন্ড কোশ্চেন, ও বিন্দুতে
30 কেজি বস্তুর বিভব শক্তি কত? কও দেখি ভাই, এইটা যদি 1 নাম্বার কোশ্চেন হয় এটাকে রাখলাম 1-এ, ধরো এটাকে রাখলাম 1-এ এবং এটারে 2 নাম্বারে রাখলাম, এটা হইল 2-এ। ঠিক আছে, তাইলে আমার একটু কও যে বিভব শক্তি কি ভাই এম গুণন ভি না? তাহলে একটু আগে বাক্স পাইছি কোথায়? ভি থেকে। এবং এইখানে আমারে বলো এম এর ভ্যালু কত বসাবা? 30 কেজি বসাবো। কারণ কি, কত বল, কত কত কেজির বস্তু এখানে নিয়ে আসছি? এখানে নিয়ে আসছি হচ্ছে 30 কেজির বস্তু নিয়ে আসছি। সো তাহলে 30-এর সাথে এই বক্স গুণ করে দিলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে। কথাটা বুঝতে পারছি? এবং একটা জিনিস মাথায় রাখবো, আমাদের বিভবের যে এককটা, বিভবের একক হচ্ছে জুল পার কেজি। কিভাবে? ওই যে কেজি দরে একক। ঠিক আছে, এবং এইখানে এইটার একক কি? জুল। কারণ কাজের একক কি? জুল। ঠিক আছে, তাহলে ভাই আশা করি আমাদের এই দুইটা ম্যাথ বুঝতে পারছি আমরা। বিভব রিলেটেড যত জ্ঞানজাম আছে সব হচ্ছে এইখান থেকে তোমাদের কি সলভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমাদের বিভবের যা ম্যাথ করার ছিল সেটা আমরা করে ফেলাইছি। এখন আমরা আগাচ্ছি হচ্ছে বিভবের সাথে প্রাবল্যের যেই তফাৎটা এবং প্রাবল্য জিনিসটা কি সেটা একটু বোঝার জন্য। তো নতুন একটা স্লাইড নিলাম আমি এখানে, এবং এই জায়গাতে আমি এক সাইডে বলতে গেলে আসলে এখানে 2টা কলাম করা লাগবে আমার। সো এক সাইডে হচ্ছে আমি রাখতেছি হচ্ছে বিভব, আরেক সাইডে আমি রাখতেছি হচ্ছে প্রাবল্য। ঠিক আছে, এক সাইডে হচ্ছে বিভব, আরেক সাইডে হচ্ছে প্রাবল্য। এতক্ষণ ধরে আমরা বিভব সম্পর্কে পড়ে আসছি। সো বিভব সম্পর্কে যা যা জানি সেটাকে একটু শর্টকাটলি আমরা লিখে রাখি এখানে। ঠিক আছে, সো এই জায়গাতে V ইকুয়ালস মাইনাস GM ডিভাইডেড বাই R, এবং বিভব শক্তি এটাকে ইউ বলে, এটাকে ডাব্লিউ বলে, এটাকে আরও অনেক কিছু বলতে পারো, বাট এটাকে বলা হবে হচ্ছে এম ভি অথবা মাইনাস GM স্মল m ডিভাইডেড বাই R। কাহিনীটা কি ভাই? ডায়াগ্রামটাকে একটু আরেকবার আঁকি আমরা। ঠিক আছে, যে ধরো এই হচ্ছে কেন্দ্রে কোনো একটা বস্তু আছে যার কারণে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এই বস্তুটার থেকে টোটাল আর দূরত্বে তার কেন্দ্র থেকে টোটাল আর দূরত্বে একটা নির্দিষ্ট বস্তু আছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট বস্তু আছে, এবং সেই বস্তুটার হইতে পারে হচ্ছে 1 কেজি, সেটা হইতে পারে 2 কেজি, হইতে পারে 500 গ্রাম, যা কিছু হইতে পারে সেটা। আচ্ছা, কিন্তু কাহিনী হচ্ছে যে আমরা যখন বিভব এবং প্রাবল্য যখন বাহির করি তখন একটা জিনিস মাথায় রাখবা, এই সূত্রটা কোনো বিন্দুতে 1 কেজি বস্তুর জন্য, মানে কি ভাই? এই যে আমার কেন্দ্রে ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে, সে কি করছে? ক্ষেত্র তৈরি করছে, এবং তার ক্ষেত্রের কারণে একটা বিভব ফিল হবে কোথায়? এই সবুজ কালির পয়েন্টের মধ্যে। আমরা কি করব? একটা সবুজ কালির পয়েন্টের মধ্যে আমরা 1 কেজি একটা বস্তুকে নিয়ে আসব। যদি বিভবের হিসাব করতে চাই সেটাই হচ্ছে তার অ্যাজাম্পশন। কথাটা বোঝা গেছে কিনা? আর আমরা যদি বিভব শক্তির কথা চিন্তা করি, তাহলে কোনো বিন্দুতে m কেজি বস্তু যা ফিল করে, অবশ্য যা ফিল করার জায়গায় m কেজি বস্তুর শক্তি, এটা লিখে রাখি। বুঝি, মাথায় রাখবো বিভব
হচ্ছে 1 কেজি বস্তুর জন্য, আর বিভব শক্তি হচ্ছে m কেজি বস্তুর জন্য। কথাটা বোঝা গেছে কিনা? এবং ক্যাপিটাল এম আর স্মল এম এর পার্থক্যটা কি? যার কারণে ক্ষেত্র তৈরি হবে, যার ক্ষেত্রের ভেতরে আমরা আসছি তাকে বলতেছি ক্যাপিটাল এম, আর যে ফিল করতেছে বা যার শক্তিটা আমরা ক্যালকুলেট করতেছি তাকে আমরা কি বলবো? স্মল এম বলবো। ঠিক আছে? এবং আর বলতে কি বোঝাচ্ছি? এই যে আমার কেন্দ্র থেকে যে ক্ষেত্র তৈরি করছে তার কেন্দ্র থেকে আলোচ্য বিন্দুর যে দূরত্বটা সেটাই হচ্ছে কি? স্মল আর। ঠিক আছে? আচ্ছা, এটা গেল কি একটা বিভব শক্তির কাহিনী গেল। এবার আসি হচ্ছে আমরা প্রাবল্যের কাহিনীতে। ঠিক আছে? প্রাবল্যের কাহিনীটা কি সেটা একটু লিখি আমরা এই জায়গাতে। দেখো এই জিনিসটার মানে কি? প্রাবল্যের কনসেপ্টটা এটা হচ্ছে আমরা ডায়াগ্রাম আঁকি যে এটা হচ্ছে আমার কেন্দ্রে যে বস্তুটা আছে সে হচ্ছে কি? এম ভরের একটা বস্তু। আচ্ছা, এবং এইখানে দেখো যে আমার আগের মতো করে ওই যে সবুজ কালির যে পয়েন্টটা সরি ওই যে সবুজ কালির যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের ডিস্টেন্সটা আমরা নিব, এবং সেই ডিস্টেন্সটা কি? সেটা হচ্ছে আর ডিস্টেন্স। তাহলে আর ডিস্টেন্সে একটা সবুজ কালির একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য প্রাবল্যের সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে? এখন ভাই প্রাবল্যের ডেফিনেশন কি? এই প্রাবল্যের ডেফিনেশনটা যদি আগের মতো করে আমরা লিখতে চাই তাহলে সেইখানে আমরা লিখব কোনো বিন্দুতে, দাঁড়াও, কোনো বিন্দুতে 1 কেজি বস্তু যে বল ফিল করে, আচ্ছা বুঝি কাহিনী কি? এই যে সবুজ কালির যে পয়েন্টটা আছে, এই যে সবুজ কালির যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে যদি আমি 1 কেজি বস্তু নিয়ে আসি, যদি আমি 1 কেজি বস্তু নিয়ে আসি তাহলে সে যেই বলটা ফিল করবে সেটাকে বলা হয় হচ্ছে প্রাবল্য, এই সবুজ কালির পয়েন্টের প্রাবল্য। ঠিক আছে? এখন দেখো আমরা যে বলের সূত্রটা পড়ে আসছিলাম সেই বলের সূত্র কি ছিল? জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে আমরা যদি এখন সেখানে এম এর ভ্যালুটাকে, স্মল এম এর ভ্যালুটাকে যদি আমরা এখন 1 বলে দেই, তাইলেই কি উপরের সূত্রটা চলে আসে না? তাইলেই তো উপরের সূত্রটা চলে আসে। সো তাইলে এইখানে আমরা এখন একটা জিনিসের দিকে তাকাই যে এখন আমার প্রাবল্যের মিনিং হচ্ছে 1 কেজি বস্তু যে বল ফিল করবে। সো তাইলে তুমি আমাকে বলো, এই যে আমরা বলের হিসাবটা যেটা লিখে রাখছি সেই বলের হিসাবের ক্ষেত্রে আমরা এখানে সাইডে কি লিখবো? সেখানে আমরা লিখবো যে এম কেজি বস্তু যে বল ফিল করে। আর একটা বিশাল পার্থক্য প্রাবল্য এবং বিভব এবং প্রাবল্যের মধ্যে, সেটা হচ্ছে কি যে বিভব একটা স্কেলার, বিভব হচ্ছে কি ভাই? সে হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু প্রাবল্য জিনিসটা কি ভাই? প্রাবল্য জিনিসটা হচ্ছে কি সে হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে? সো প্রাবল্যের ম্যাথগুলা ভাইয়া আলাদা কইরা দেখার কোনো কিছু নাই, সেটা জাস্ট তুমি ভেক্টরের যে লব্ধি করছো সেই লব্ধিটা যদি তুমি ভালো মতো করে করতে পারো তাহলে প্রাবল্যের ম্যাথগুলো তোমার জন্য কোনো প্যারা হওয়ার কথাই না। ঠিক আছে? এবং প্রাবল্যের কিছু ইকুইভ্যালেন্ট কিছু ম্যাথ আছে হচ্ছে আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারে, যেটা সেকেন্ড পেপারে আমরা পড়তেছি, সেখানে তোমরা প্রাবল্য রিলেটেড ওইখানে যা ম্যাথ করবা এখানেও একদম সেম ম্যাথই আছে। ঠিক আছে?
বাট তোমাকে আইডিয়াটা মাথায় রাখতে হবে কোনটা বিভব, কোনটা প্রাবল্য, কোনটা ভেক্টর এবং কোনটা স্কেলার। ঠিক আছে? আচ্ছা, এবারে আসি আমাদের এরপরে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা হচ্ছে মুক্তিবেগ। সেই কনসেপ্টটা কি ভাই? সেটা হচ্ছে মুক্তিবেগের কনসেপ্ট। এখন মুক্তিবেগের ডেফিনেশনটা কি এই জিনিসটা আগে একটু পড়ে আসি। বলে দেওয়া আছে সর্বাপেক্ষা কম, দাঁড়াও, বলে দেওয়া আছে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না, তাকে কি বলা হয়? মুক্তিবেগ বলা হয়। ঠিক আছে? এখন ভাই এই মুক্তিবেগের যত কনসেপ্ট আছে সেটাকে আমরা কি করতেছি, সেটাকে আমরা এখন একটু হালকা ঝাপসা ডিরাইভ করি। ঠিক আছে? আমি একটু আগে তোমাকে যে বিভব শক্তি এবং গতিশক্তির কনসেপ্টটা পড়াইছি সেইটা থেকেই হচ্ছে আমরা এখন এটাকে পড়বো। ঠিক আছে? তো একটু বুঝি যে আমরা এইখানে কি করলাম, একটা পৃথিবী নিলাম। ঠিক আছে? এই পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল এম ক্যাপিটাল আর এর মান মুখস্থ রাখতে হবে, এটা ছাড়া কিন্তু উপায় নাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি ক্যাপিটাল এম ক্যাপিটাল আর। এইখানে কি হয়েছে ভাই? এইখানে ধরো সেই পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তুকে রাখা হয়েছে, সেই পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তুকে রাখা হয়েছে এবং এই বস্তুটার উপরে আমরা এসকেপ ভেলোসিটি ভিই এই পরিমাণ বেগটা প্রয়োগ করব। সো তাইলে তুমি একটু আমারে বলো যে এই নীলকালির বস্তুটার উপরে যদি বেগটা হয় হচ্ছে ভিই এবং এই নীলকালির বস্তুটার যদি ভর হয় হচ্ছে স্মল এম, তাইলে কি তার গতিশক্তিটা হাফ অফ এম ভিই তার স্কোয়ার না গতিশক্তি? আচ্ছা, এগুলাকে আস্তে আস্তে লিখে রাখতেছি এবং একটু চিন্তা ভাবনা করি যে আমার এই জায়গাতে যদি আমার পৃথিবী থেকে তাকে দূরে পাঠাইতে চাই, যদি পৃথিবী থেকে এমন একটা দূরত্বে পাঠাইতে চাই যেখানে পৃথিবী তার উপর কোনো এফেক্ট রাখতে পারবে না, থিওরিটিক্যালি আমার এই জায়গাতে কি দূরত্বটা ইনফাইনাইট হওয়ার কথা, সেটাকে কি ইনফাইনাইট হওয়ার কথা। ঠিক আছে? তো তাইলে যখন আমরা শুরু করছিলাম পৃথিবী থেকে তার কেন্দ্র থেকে তার দূরত্ব ছিল হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব, কিন্তু সে যখন ম্যাক্সিমাম দূরত্বে যখন যাবে, যখন সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে, তখন তার ডিস্টেন্সটা কি হয়ে যাবে? তখন তার ডিস্টেন্সটা হয়ে যাবে হচ্ছে ইনফাইনাইট। এই জিনিসটুকুকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই প্রবলেমটা সলভ করার সময় আসলে ইন্টিগ্রেশন করে সলভ করব না। একটু আগে, ঠিক তার আগের স্লাইডে আমি তোমাকে যখন বিভব শক্তি দিয়ে যখন যেভাবে ম্যাথটা করাইলাম, এই বিভব শক্তির সূত্রটা দিয়েই হচ্ছে আমি তোমাকে এই ম্যাথটা করাবো। ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় এটাই হচ্ছে আসলে একটা ইজিয়ার ওয়ে, কারণ ইন্টিগ্রেশনটা তোমরা এই লেভেলে আমি কনভিন্সড না যে তোমরা ইন্টিগ্রেশনটা খুব ভালো মতো করে বুঝো, কিন্তু তোমরা গতিশক্তি বিভব শক্তির ম্যাথগুলো ক্লাস 9-10 থেকে করে আসতেছো, সো সেটা তোমাদের জন্য বেশি ফিজিবল হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু সামনে আগাই যে একদম শুরুতে, ঠিক আছে, যখন হচ্ছে আমরা এই সবুজ কালির পয়েন্ট নিয়ে কথা বলতেছি, যখন আমরা পৃথিবীর পৃষ্ঠে আছি, ঠিক আছে, তো তুমি একটু তখন আমারে বলো যে এই অবস্থায় তার গতিশক্তি কত? তার গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভিই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এইখানে সে যখন আছে তার বিভব শক্তি কত? ভাই বিভব শক্তি কিন্তু জিরো না। ঠিক আছে? আরেকটা মিসকনসেপশন আমরা দূর করে রাখি যে ভাইয়া আমরা অনেক সময় বিভব শক্তি পড়ে আসছি হচ্ছে এমজিএইচ। ঠিক আছে? এমজিএইচ কিন্তু আসলে অরিজিনাল সূত্র না, বা সবথেকে কারেক্ট সূত্র না। সবথেকে কারেক্ট সূত্র হচ্ছে এটাকে একটা আপেক্ষিক হিসাব করে এমজিএইচ বানানো হয়, যেটা আমাদের এখন প্রুফ করার দরকার নাই, কিন্তু মাথায় রাখবো যে এমজিএইচ এর থেকে বেশি পাওয়ারফুল সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে? এখন কখন আমরা এমজিএইচ ইউজ করব? যখন আমরা ভাইয়া পৃথিবীর মধ্যেই থাকবো, যখন হচ্ছে পৃথিবীর মধ্যে একটা আপেলকে উপরে নিচে করতে থাকবো, তখন হচ্ছে এমজিএইচ এর সূত্র নিয়ে কাজ করবো বিভব শক্তিতে। আর যখন আমরা পৃথিবী গ্রহ এই সমস্ত জিনিস বিভিন্ন টাইপের গ্রহ টহ নিয়ে চলে আসবে, তখন আমরা কি করব? এই বিভব শক্তির যেই কনসেপ্টটা সেইটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা, তাহলে বুঝি আমার গতিশক্তি ছিল হচ্ছে হাফ অফ এম ভিই স্কোয়ার, এসকেপ ভেলোসিটি সেটাকে আমরা কি ভিই দ্বারা প্রকাশ করতেছি। আবার বললাম, এখন এই অবস্থায় সে যখন সবুজ কালির পয়েন্টে আছে, তখন তুমি আমারে বলো তার বিভব শক্তিটা কত? সেটা হচ্ছে আগের পেজে লেখা আছে, দেখো, মাইনাস জি এম স্মল এম ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই স্মল আর এর ভ্যালু কি ছিল ভাই, সেন্টার থেকে পয়েন্টের ডিস্টেন্স। তাহলে আমারে বলো তো ভাই, সেন্টার থেকে পয়েন্টের ডিস্টেন্স কি আর না? সেন্টার থেকে পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এইবার একটা জিনিস একটু খেয়াল করি আমরা। এটা হচ্ছে কি ভাই, যখন মাত্র ছুঁড়া মারতেছে ওই মোমেন্টে। আর এখন কি করব ভাই, এখন হচ্ছে আমরা সর্বোচ্চ উচ্চতায় মানে ইনফাইনাইট উচ্চতায় তার কি অবস্থা তখন সেটা দেখব। আমরা ধরে নিব যে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে তার বেগের মানটা 0 হয়ে গেছে। আমরা কি ধরবো, সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে তার বেগের মানটা 0 হয়ে গেছে। তাইলে এইখানে তুমি আমারে বলো, তার কি কোনো প্রকারের গতিশক্তি থাকবে? তার তো কোনো প্রকারের গতিশক্তি থাকার কথা না, কারণ হাফ অফ এম ইন্টু 0 স্কোয়ার আসতেছে। ভালো কথা। তুমি একটু আমারে বলো তো ভাই, এই অবস্থায় তার বিভব শক্তি কত আসবে? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কি ইনফাইনাইট না? এটাই তো আসার কথা না? কারণ যখন সর্বোচ্চ উচ্চতায় উঠছি আমরা ধইরা নিছি পৃথিবী থেকে সে অসীম দূরত্বে চলে যাবে। সো অসীম দূরত্বে গিয়ে নিচে আমরা কি বসাবো, ইনফাইনাইট বসাবো। বুঝতে পারছি? এইবারে একটা কারসাজি দেখো। তুমি আমারে বলো 1 বাই ইনফাইনাইট, আমরা ম্যাথের মধ্যে কি পড়ছি, এটা কি আসলে 0 না? এটা কি আসলে 0? সো তার মানে একটা জিনিস একটু খেয়াল করো, সমানের ডান পাশে দুইটা টার্মই কিন্তু কি 0 হয়ে গেছে। সমানের ডান পাশে কোনো কিছুই নাই, দুইটা টার্মই কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাইলে তুমি এখন আমারে বলো যে আমরা এই সবুজ কালির দুইটাকে একটু নাড়াচাড়া করে এমন কোনো কিছু পাই কিনা যে ভিই ইকুয়ালস হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর, কিন্তু উপরে একটা 2 থাকবে। দুইটা লাইন যদি হিসাব করি তাইলেই হচ্ছে এই জিনিসটা পাবো। ঠিক আছে, দুইটা লাইন যদি হিসাব করি তাহলে কি এই জিনিসটা পাবো। বুঝতে পারছি আমরা? আচ্ছা, ভালো কথা। এখন এই জায়গাতে একটা কাজ করি যে এই সূত্রটা হচ্ছে একদম মেইন সূত্র, এবং আমরা সাইডে লিখা রাখি যে সবার আগে মুক্তিবেগের আরও 2-3টা সূত্র দেখাবো, বাট সবার আগে আমাকে মাথায় রাখতে হবে অন্য সূত্রগুলা স্পেশাল কেসের জন্য, কিন্তু এই সূত্রটা যেটা আঁকা হয়েছে এইটা হচ্ছে একদম মেইন সূত্র। এটা হচ্ছে কি একদম মেইন সূত্র। ঠিক আছে, আচ্ছা আমরা এখন সামনে আগাই। এবারে দেখি যে আমরা যা করছি লিটারেলি তারাও একই কাজই করছে, এবং দেখি যে ভাই আমি একটু আগে যেই সূত্রটাকে ডিরাইভ করলাম সেটাকেই তারা হচ্ছে কি এইখানে দিয়ে রাখছে। ঠিক আছে, এবং একটা জিনিস খেয়াল করি, এসকেপ ভেলোসিটিতে এইখানে এই জি এর ভ্যালুটাকে ইউজ করে তারা আরেকটা সূত্র ইউজ করছে, সেটা হচ্ছে 2GR। সেটা হচ্ছে কি 2GR। এই সূত্রটাকে মনে রাখবো, এটাকে দিয়ে ম্যাথ করব না, এটাকে মাথায় রাখি। এইটা শুধুমাত্র পৃথিবীর পৃষ্ঠের জন্য, এটা শুধুমাত্র কি পৃথিবীর পৃষ্ঠের জন্য। এই সূত্রটা একটা শর্টকাট ভার্সন, এবং শর্টকাটের অবভিয়াসলি কিছু লিমিটেশন থাকে। এইটার লিমিটেশন হচ্ছে তুমি এই সূত্রটা দিয়ে মঙ্গল গ্রহের ম্যাথ করতে পারবে না। তুমি এই সূত্রটা দিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি এভারেস্টে চলে যাই সেখান থেকেও ম্যাথ করতে পারবে না। তোমার প্রাইম যেই সূত্রটা সেইটা হচ্ছে এইটা, এটার ভিতরে ভ্যালু ট্যালু একটু চেঞ্জ করে অনেক কিছুই করতে পারা যায়। কথাটা কি বুঝতে পারছি কিনা আমরা? আচ্ছা, ভালো কথা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস একটু খেয়াল করি আমরা, যেটা নিচে লেখা আছে যে ভাই দেখো আমাদের এই যে সূত্রটা আছে সেই সূত্রের মধ্যে জি হচ্ছে মহাকর্ষের ধ্রুবক, এম হচ্ছে কি পৃথিবীর ভর বা যেই গ্রহ থেকে ছুঁড়া মারতেছি তার ভর, আর হচ্ছে কি ক্যাপিটাল আর হচ্ছে যেই গ্রহ থেকে ছুঁড়া মারতেছি, এই ক্ষেত্রে পৃথিবী, সেই পৃথিবীটার ভর। তাই তো? এখন তুমি আমারে বলো যে এইখানে কি স্মল এম এর কোনো অস্তিত্ব আছে? স্মল এম এর কোনো অস্তিত্ব নাই কেন? কারণ কি ভাই দেখো আগের পেজে এই এম এবং এই এম ওলট পালট করলে দুই পাশ থেকে এম এবং এম কি কাটাকাটি চলে যায়। সো তাহলে এইখানে আমাদের যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আমাদের এই সূত্রের মধ্যে বস্তু যাকে ছুঁড়া মারতেছি তার কিন্তু ভরের কোনো সিগনিফিকেন্স নাই।
তার কিন্তু ভরের কোনো সিগনিফিক্যান্স নাই। এবং এটা কিন্তু আসলে ভাইয়া খুব একটা কাউন্টার ইনটুইটিভ ঘটনা না। কারণ কি ভাই, দেখো তুমি যখন বাচ্চাকাল থেকে প্রথম ফিজিক্স পড়তেছো, গতির 4টা সূত্র পড়ে আসতেছো না, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের যে সূত্রগুলো পড়ে আসতেছো, ওইখানেও কি বস্তুর কোনো ভর টর ছিল না তো। সো বস্তুর গতি রিলেটেড যত কথাবার্তা হয় তার ম্যাক্সিমাম ঘটনাতেই দেখবো বস্তুর ভর এর ওপর কোনো ডিপেন্ডেন্সি নাই। কিন্তু নর্মালি কি হয়, আমাদের বাতাসের বাধা থাকে, যেটাকে আমরা এইখানে ক্যালকুলেট করি নাই। সো বাতাসের বাধাটাকে যদি আমরা ইগনোর করি তাহলে দেখা যায় একটা তুলার জন্য যা হিসাব, একটা কঠিন টেনিস বলের জন্য কি ওই একই হিসাবই হবে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা একটু দেখি আমরা। এখানে দেখি ভাই, মঙ্গল গ্রহের ব্যাসের কথা বলা আছে এবং এর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান দেওয়া আছে। মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা ভাই বুঝি। এখানে এর আগে যে শর্টকাটটার কথা বললাম না ভাই, এই শর্টকাটটা কেবলমাত্র কি পৃথিবীর পৃষ্ঠের জন্য। এই শর্টকাটটা কি কেবলমাত্র পৃথিবীর পৃষ্ঠের জন্য। আচ্ছা ভালো কথা। এখন আমার যদি এই সূত্র দিয়ে ওই এসকেপ ভেলোসিটি এটাকে যদি হচ্ছে 2gr এর টাকে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি আমার এখানে 9.8 বসাইলে হবে না। এটারে কি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বসাইলে হবে না। ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মঙ্গল গ্রহের জন্য দিলাম হচ্ছে জি প্রাইম, মঙ্গল গ্রহের ব্যাসার্ধের জন্য কি দিলাম, আর প্রাইম দিলাম। বুঝতে পারছি কথাটা? আচ্ছা এখন দেখি ভাই, মঙ্গল গ্রহের ক্ষেত্রে আমার অভিকর্ষ ত্বরণ তার জি দেওয়া আছে কত, তার জি প্রাইমটা দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে হচ্ছে 3.8 দেওয়া আছে, গুণ এই গ্রহের ব্যাসার্ধ কত ভাই, ব্যাস বলে দিছে হচ্ছে 6000 কিলোমিটার। কিন্তু যদি ব্যাসার্ধ নিয়ে কাজ করতে চাই তাহলে কি করব, তাইলে হচ্ছে 3000। কিন্তু 3000 রাখলে কি হবে ভাই, না, তার সাথে কি আবার একটা 1000 গুণ করা লাগবে, কারণ আমরা তো কিলোমিটারে ম্যাথ করি না, ম্যাথ দেওয়া আছে কিসে, কিলোমিটারে। সো তাইলে এই জায়গাতে এই ভ্যালুগুলোকে যদি আমরা কাটাকাটি যদি আমরা বসায় দেই, তাহলে দেখব যে এসকেপ ভেলোসিটির একটা সুন্দর মান চলে আসতেছে। ঠিক আছে, এবং সেটাই কি হবে, সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাক্স বা কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। বুঝতে পারছি আমরা, আশা করি। নাইস, আসি আমরা পরের ম্যাথটার দিকে তাকাই। পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি উল্কা পিণ্ডের মুক্তিবেগ কত, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে এত। আচ্ছা ভাই বুঝি, এইখানে হচ্ছে টোটকা চিকিৎসাটাকে কাজ করতে পারবো না, কারণ হচ্ছে এই জায়গাতে, আচ্ছা তুমি যদি টোটকা চিকিৎসা দিয়ে যদি কাজ করতে চাও, তাহলে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই উচ্চতায় সূত্রটার একটু চেঞ্জ করতে হবে। যে দেখি এক সেকেন্ড, escape velocity 2gr, এই সূত্রটাকে কিন্তু ভাইয়া ডিরেক্টলি ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমাদের যদি এই ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হয়, তাইলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে escape velocity √2 তো একবার লেখা হয়েছেই, এখানে জি হবে হচ্ছে যেই উচ্চতার কথা বলতেছি সেই উচ্চতার জি, মানে জি প্রাইম দিলাম, এবং আর এর জায়গায় দিব হচ্ছে আমরা আর প্লাস এইচ। একটু বুঝি, এই সূত্রের মধ্যে আমারে বলো যে যেই উচ্চতার কথাটা বলে দেওয়া আছে এত কিলোমিটার উচ্চতায়, সেই উচ্চতায় কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জিটা দেওয়া আছে? ঠিক আছে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যেটা দেওয়া আছে। সো তাইলে আমরা এই জি এর ভ্যালুটাকে এইখানে বসাইতে পারি, সেটা হচ্ছে কত, 3.8। ভালো, এই সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেই কনসেপ্টটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে কি ভাই, যেই পয়েন্টে আমি আলোচনা করতেছি, যেই পয়েন্ট থেকে ছুঁড়া মারতেছি বস্তুটাকে, সেই অবস্থানের জি এবং কেন্দ্র থেকে ওই অবস্থানের দূরত্ব। এখন এই সূত্রটাকে যখন ডিরাইভ করছিলাম, সেটা কি পৃথিবীর পৃষ্ঠের জন্য ডিরাইভ করছিলাম। সো পৃথিবী পৃষ্ঠের জি এবং পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কি, আর। ঠিক আছে, কিন্তু এই ম্যাথের মধ্যে আমরা কি ভাই পৃথিবীর পৃষ্ঠে আছি নাকি কোনো একটা উচ্চতায় আছি,
আমরা অবশ্যই কি একটা উচ্চতায় আছি। সো তাইলে এইখানে যেটা হয়, ওই উচ্চতায় যেই জিটা দেওয়া আছে সেই জিটা নিয়ে ম্যাথ করতে হবে। এবং আমাকে বলো যে যদি পৃথিবী থেকে কেউ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে কেন্দ্র থেকে তার টোটাল ডিস্টেন্স কত, আর প্লাস এইচ না? তাহলে কি এই জায়গায় আমাকে বুঝে রাখতে হবে যে আমাকে আর প্লাস এইচটাই অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি? সো তাইলে আমরা ভ্যালুগুলোকে একটা একটা করে বসাইতে থাকি, যে গুণ আর এর জায়গায় কি লিখবো আমরা? আর এর জায়গায় লিখবো হচ্ছে 6.4 ইন্টু 10⁶। কেমনে আসলো এটা ভাই? এটা আকাশ থেকে নিয়ে আসছি। আর এইচ এর ভ্যালু হচ্ছে কত ভাই? 2.5 ইন্টু 10⁶। এবং এইখানে একটা 2 দিলাম এবং এইখানে অ্যান্সার চলে আসবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, ভালো। সো এই জায়গা থেকে আমাদের একটা বাক্স পাওয়া যাবে এবং এই বাক্সটা এখানে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছি ভাই। সূত্র শর্টকাট অ্যাপ্লাই করো, লংকাট অ্যাপ্লাই করো, যাই করো, কিন্তু আমাকে কনসেপচুয়ালি বুঝা হচ্ছে ম্যাথগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, নাইস। সামনে আগাই আমরা। এইখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে এত ভর এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে এত কেজি ভরের একটি বস্তুকে মহাশূন্যে পাঠানোর জন্য প্রয়োজনীয় শক্তির মান নির্ণয় করো। ঠিক আছে, বুঝি আমরা যে ভাই আমারে কও, আমরা এখানে বুয়েট 2011-12 সালের হচ্ছে ম্যাথ করতেছি এবং ম্যাথটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। বুঝি, আমি তোমাকে বাহির করতে শিখাইছি হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ বের করতে তোমাকে শিখাইছি আমি। এবং সেই সূত্রটা কি ছিল? সেই সূত্রটা ছিল 2gm ডিভাইডেড বাই কি ভাই? সেটা ছিল r। ঠিক আছে, এখন তুমি আমারে বলো, এইটা কি আমরা পৃথিবীর জন্য অ্যাপ্লাই করছিলাম? পৃথিবীর জন্য অ্যাপ্লাই করলে এখানে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ অ্যাপ্লাই করতাম আমরা। ভালো কথা। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করো, যে আমার নতুন যে গ্রহটা সেটার ভর এখানে দেওয়া আছে, তাইলে এইটাই কি হচ্ছে আমার নতুন এম। অথবা যদি আমরা এটাকে প্রাইম বলতে চাই, আর প্রাইম বলতে চাই, তাহলে কি এটাই হচ্ছে আমার সেই এম প্রাইম। বলতেই পারলাম। এবার আসি যে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধকে আমরা বলতে পারি হচ্ছে আমরা আর প্রাইম বলতে পারি। ঠিক আছে, তাইলে এইখানে আমার পৃষ্ঠ হতে একটা 2 কেজির বস্তুকে মহাশূন্যে পাঠাইতে চাই। সো তাইলে ভাই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাইলে কি আমাদের এসকেপ ভেলোসিটির ক্ষেত্রে এবার একটা ত্রিভুজ পেয়ে গেলাম। ঠিক আছে, সো ত্রিভুজটা পাওয়ার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, বেগটা কিন্তু চায় নাই, আমার কাছে চাইছে কি ভাই? আমার কাছে চাইছে তার প্রয়োজনীয় গতিশক্তির মান চাইছে। সো তাইলে তাকে আমাদের এই ক্ষেত্রে যেই অ্যান্সারটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভিই স্কোয়ার, যেখানে হাফ এম দেওয়া আছে দেখো 2 কেজি। সো বসাইলাম 2 কেজি, আর এইখানে যে ভাই ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজটার স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার আমাদের। কঠিন কিছু না, ঠিক আছে, বইয়েতেই আসছে এই ম্যাথ, কঠিন কিন্তু কিছু না এটা। ঠিক আছে, আমরা সামনে আগাই। এবার আসি আমরা ভাই আমাদের বলতে গেলে মহাকর্ষ চ্যাপ্টারের যেই লাস্ট টপিকটা আছে সেটা হচ্ছে কি এই কৃত্রিম উপগ্রহ এবং তার বিভিন্ন টাইপের কাহিনী। ঠিক আছে, এবং ভাই বইয়ে কি আছে না আছে সেটা দেখার আগে আমরা চলো আমাদের মতো করে একবার এই জিনিসটাকে পড়ি। ঠিক আছে, আচ্ছা ভালো। মোটামুটি আমি তোমাকে 3টা ফর্মুলা দেখাবো এবং এই 3টা ফর্মুলা দিয়েই আমরা এই চ্যাপ্টারে যত প্রকারের ম্যাথ আছে সবকটা ম্যাথকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাইলে এখানে আমরা আসি, আমি বোর্ডটাকে 3টা ভাগে ভাগ করে ফেলাই, 3টা সূত্র যেহেতু দেখাবো। ঠিক আছে, প্রথম সূত্রটা আমরা চিন্তা ভাবনা করি, একই ডায়াগ্রাম দিয়ে আসলে 3টা সূত্র হবে আর কি। ঠিক আছে, তো ধরি এই হচ্ছে আমার পৃথিবী বলো বা কোন একটা গ্রহ বলো, এই গ্রহটার ভর যদি হয় হচ্ছে এম এবং তার ব্যাসার্ধ যদি হয় হচ্ছে আর, সেই ক্ষেত্রে আমি যদি আমার কৃত্রিম উপগ্রহটাকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে ঘোরাইতে থাকি, যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে ঘোরাইতে থাকি, তাইলে কি মোটামুটি এইরকম একটা পাথে সে কি করতে থাকবে ভাই? ঘুরতে থাকবে। ভালো কথা। আচ্ছা, এবং আমরা এইখানে যে অ্যাজাম্পশনটা ধইরা নেই, সেইটা হচ্ছে কি ভাই? সমকৌণিক বেগ।
সমকৌণিক বেগ মানে কি ভাই? ওমেগা, এটা কনস্ট্যান্ট হবে। কৌণিক বেগ ওমেগা, সেটা কি হবে ভাই? সেটা হবে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভাই আমার এইখানে ওমেগা যদি আমি লিখতে চাই, ওমেগা কি হচ্ছে ভাই? টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, যেই টিকে আমরা বলতেছি পর্যায়কাল, যেটিকে আমরা কি বলতেছি? পর্যায়কাল বলতেছি। তো তাইলে ডাব্লিউ না, এটা হচ্ছে কি? ওমেগা। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, টোয়াইস পাই মানে কি ভাই? এই যে কৃত্রিম উপগ্রহটা পুরাটা একবার যদি ঘুইরা আসে তাইলে সে কত অ্যাঙ্গেল তৈরি করে? সে কি অবশ্যই 360 ডিগ্রি অ্যাপ্লাই করে। বাট আমরা তো ভাই ডিগ্রি নিয়ে হিসাব করি না, আমরা করি কি নিয়ে? আমরা করি হচ্ছে রেডিয়ান নিয়ে। মাথায় রাখবো কোণের এসআই একক কিন্তু রেডিয়ান। কোণের এসআই এককটা কি? রেডিয়ান। ঠিক আছে? আচ্ছা, মুছতে গিয়ে আরো আজ এরা গ্যাঞ্জাম বাধাই দিছি। আচ্ছা, একটু এডিট করে ঠিক করে দিলাম। আচ্ছা, ভালো কথা। এখন আসি, বাট এইটুকু তো আমরা ক্লিয়ার যে ওমেগা এটা হচ্ছে কত? টোয়াইস পাই বাই টি। ভালো কথা। এখন তাকাই আমরা এখানে, আমার কিন্তু রৈখিক বেগ নিয়ে চিন্তা ভাবনা করব। আমরা চিন্তা ভাবনা করতেছি কি নিয়ে ভাই? রৈখিক বেগ নিয়ে। সো তাইলে একটা জিনিস একটু খেয়াল করো, আমরা কি এমন কিছু আগে পড়ছি কিনা? ভি ইকুয়ালস হচ্ছে ওমেগা আর, এমন কিছু কি পড়ছি? যে কৌণিক বেগের সাথে আমার কক্ষপথের ব্যাসার্ধকে যদি আমি গুণ করে দেই তাইলেই কি হচ্ছে? আমার রৈখিক বেগের রাশিটা চলে আসে কিনা? চলে আসে। সো তাইলে এইখানে বুঝি আমরা যে ভি যদি বাহির করতে চাই, ওমেগার জায়গায় লিখবো হচ্ছে টোয়াইস পাই বাই টি, আর স্মল আর এর জায়গায় লিখবো কি ভাই? আর প্লাস এইচ। এইটাই হচ্ছে আমার সূত্র, প্রথম সূত্র। এইটাই হচ্ছে কি ভাই? আমার প্রথম সূত্র। যেটার মিনিং কি? যেটার মিনিং হচ্ছে যদি আমি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যদি আমার কোনো কৃত্রিম উপগ্রহকে আমি ঘোরাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কৃত্রিম উপগ্রহের যে রৈখিক বেগটা থাকবে সেটা হবে হচ্ছে ভি। ঠিক আছে? এবং সেখানে টি হচ্ছে কি ভাই? তার পর্যায়কাল। এইচ হচ্ছে কি? ভূপৃষ্ঠ থেকে, মাথায় রাখবো, ভূপৃষ্ঠ থেকে তার কতটুকু উচ্চতা, এইটাই। আচ্ছা, এটা গেল কি ভাই? প্রথম সূত্র গেল। ঠিক আছে, এবার আসি আমাদের সেকেন্ড সূত্রের কাছে। আচ্ছা, একটু বড় করে আঁকি। ওই বাম পাশের ডায়াগ্রামটা এখানে যে আরেকবার রাখছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এখন এই জায়গাতে একটা লাইন লিখবো, সেটা হচ্ছে দেখো জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়ালস এম ভি স্কোয়ার বাই আর। এই দুইটা কি সূত্র লিখছি একটু বলো তো ভাই আমারে। চিন্তা ভাবনা করি আমরা, এই যে আমার কৃত্রিম উপগ্রহ যেটা আছে তার কি একটা ভাই এম ভর আছে? আছে তো। তাইলে এই ছোট বস্তুর সাথে বা উপগ্রহের সাথে গ্রহটার কি একটা নিউটনিয়ান যেই গ্র্যাভিটেশনাল ফোর্স, যেই নিউটনিয়ান যে আকর্ষণ বলটা আছে সেটা কাজ করবে জিএমএম বাই আর স্কোয়ার, এবং সেই বলটা কাজ করবে কোন ডিরেকশনে ভাই? সেটা কাজ করবে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের ডিরেকশনে। ঠিক আছে, আচ্ছা ভালো। এবারে দেখি আমরা এখানে, আমারে বলো যে এই যে বস্তুটা আছে সে কি ভাই একটা বৃত্তাকার পথে ঘুরতেছে? সে কি করতেছে? একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তাইলে অবশ্যই কেন্দ্রের বাহিরের দিকে তার কি একটা কেন্দ্র বিমুখী ফোর্স থাকবে না? কেন্দ্র বিমুখী ফোর্সটা কি? সেটা এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এবং সে যদি সমান কৌণিক বেগে যদি ঘুরতে চায় তাইলে অবশ্যই তাকে তার কেন্দ্র বিমুখী বল, এবং এই যে তাকে পৃথিবীর দিকে টানতেছে যেই বলটা আমি দেখাই যে সে ঘুরতেছে, তাকে এই অবস্থায় ভেতরের দিকে টানতেছে হচ্ছে পৃথিবী, আর বাইরের দিকে ঠেলতেছে কে? সেটা ঠেলতেছে হচ্ছে তার কেন্দ্র বিমুখী বলটা। তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলেই কি সে সুন্দর একটা বৃত্তাকার পথে ঘুরতে পারবে। আর যদি না হয় তাহলে সে কি সেটা পারবে না। সো তাইলে এখন তুমি আমারে বলো, এই দুইটা সমীকরণকে সলভ যদি আমরা একটু করি তাহলে দেখো তো ভাই, এই ছোট এম এবং ছোট এম কে কাটাকাটি যায়, মানে কি কৃত্রিম উপগ্রহের ভরের উপরে কিন্তু কিচ্ছু ডিপেন্ড করতেছে না। কৃত্রিম উপগ্রহের ভরের উপরে কিচ্ছু ডিপেন্ড করতেছে না। এবং দেখো ভাই, এইখানে একটা আর আছে এবং এইখানে একটা আর স্কোয়ার ছিল, তাহলে একটা একটা করে কাটাকাটি যায়। সো তাইলে দেখো এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই স্মল আর।
বলা যায়। এবার একটা কাজ করি ভাই, স্মল আর এর জায়গায় যদি লিখা দেই আর প্লাস এইচ, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। কারণ কি, এই আমার স্মল আর এর ভ্যালু কি, কেন্দ্র থেকে এই যে বস্তুটা আছে তার কি ডিস্টেন্সটা, তাই তো। সো তাইলে ভি যদি বাহির করতে চাই, রুটটা করে দেই, ওই পাশে যদি রুট করে দেই, সো তাইলে এইখানে আমার হচ্ছে অ্যান্সারটা চলে আসতেছে। এটা গেল কি ভাই, আমার সেকেন্ড সূত্র গেল। এটা কি গেল, আমাদের সেকেন্ড সূত্র গেল। এরপরে আমরা আসি থার্ড সূত্রতে। একই ডায়াগ্রাম আবার আঁকবো। আমরা বুঝি এইখানে যেটা করে সেটা হচ্ছে, দেখি টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার বাই জি এম। একটু বুঝি ভাই কাহিনীটা কি এটা। এই সূত্রটারে কি ভাই চেনা চেনা লাগে? একদম চ্যাপ্টারের শুরুতে কেপলার নামক একজন ব্যক্তির নাম বলছিলাম, সেই ব্যক্তির 3টা সূত্র ছিল, এবং সেই 3 নাম্বার সূত্রটা হচ্ছে এটা, যে পর্যায়কালের স্কোয়ার কার সমানুপাতিক? কক্ষপথের ব্যাসার্ধের সমানুপাতিক। এখন আমারে বলো, কক্ষপথের ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে দূরত্বটা, তার মানে ক্যাপিটাল আর প্লাস এইচ লিখলাম। এবং এই যে ভাই নিচের যে ক্যাপিটাল এমটা আছে, সেই এম এর ক্ষেত্রে লিখে রাখছিলাম যাকে কেন্দ্র করে ঘুরে, যাকে কেন্দ্র করে ঘুরে তার ভর হচ্ছে কে ভাই? ক্যাপিটাল এম। ঠিক আছে, আমি ক্যামেরা থেকে একটু সরে গেলাম, 3টা সূত্র আমি রেডি করে রাখলাম। এই 3টা বক্স দিয়ে কৃত্রিম উপগ্রহের যত ম্যাথ আছে সব করা সম্ভব। ঠিক আছে, এছাড়া যত ভ্যারিয়েন্ট আসবে সব কয়টা ভ্যারিয়েন্টই সামহাও এই 3টা সূত্রেরই কোনো একটা জাস্ট স্পেশাল কেস বলতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো তাইলে আমরা এবার আসি, দেখি যে বইয়ের মধ্যে কি আছে। তো দেখো ভাই, কৃত্রিম উপগ্রহের যেই সেকেন্ড সূত্রটা আমি লিখছিলাম সেইটাই কি হচ্ছে এইখানে বলে দেওয়া আছে না? সেটাই কিন্তু এইখানে বলে দেওয়া আছে। ভালো, এবার আসি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে যে প্রথম সূত্রটা আমি লিখছিলাম সেইটা। ঠিক আছে, এবং তোমাদেরকে একটা কাজ দেই, তোমরা আমারে হোমওয়ার্ক করে বের করবা যে কিভাবে আসলে এই সূত্রটা আসছে। এটাকে আমি আলাদা করে পড়াই না, কারণ এটা আসলে আলাদা করে দরকার হয় না। এখন হোমওয়ার্ক কি ভাই, দেখো অ্যান্সার উপরেই দেওয়া আছে যে ভি এর যেই সেকেন্ড সূত্রটা আমি লিখলাম আর ভি এর যেই প্রথম সূত্রটা আমি লিখছিলাম, এই দুইটাকে কম্বাইন করলেই কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। ঠিক আছে, চাইলে আলাদা করে মুখস্থ করতেই পারো, কিন্তু আমি করি না, বা আমি করি নাই। আমি আমার নিজের কোনো স্টুডেন্টকে আজ পর্যন্ত এটাকে মুখস্থ করাই নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসি এই বিদঘুটে যেই সমীকরণটা আছে, এই বিদঘুটে সমীকরণটারে কেন আমি মুখস্থ করব? এটা বাদ, আমি এই জিনিসটা মুখস্থ করব, যেটা কি একটু আগেই তোমার 3 নাম্বার বক্সে দেখাইলাম না? তো ভাই এই সূত্রটা মনে রাখাটা ইজি, কারণ এটা অলরেডি কেপলারে তুমি দেখে আসছো, এটা দিয়ে তোমার কয়েকটা ম্যাথ করাও আছে। এইটাকে নামায়া হচ্ছে এই বিদঘুটে চেহারার জিনিসটা নিয়ে আসা হয়। আমি এটারে পছন্দ করি না। ঠিক আছে, এটা মনে রাখতে পারতাম না আমি, উপরেরটা মনে রাখা অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। এই ম্যাথটার দিকে তাকাই। একটা উপগ্রহ নিজের অক্ষে 10 ঘন্টায় একবার আবর্তন করে, তার ব্যাস হচ্ছে এত কেজি ভর বিশিষ্ট একটি নভোযান অবতরণ করলে তার নিজ অক্ষের ঘূর্ণনের কারণে তার ওজন কতটা হ্রাস পাবে? আচ্ছা, এটা কি কৃত্রিম উপগ্রহের ম্যাথ? আচ্ছা বুঝি আমরা। আচ্ছা ভাই, এটা আসলে কৃত্রিম উপগ্রহের ম্যাথ না, এটা আসলে হচ্ছে জি এর ম্যাথ। আমরা একদম শুরুতে ভাই জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এমন কিছু একটা পড়ছিলাম না? এটা আসলে ওইটার ম্যাথ, বুঝতে পারছি? তাইলে এখন একটু বুঝি আমরা।
যে কি কি করা যাবে। আমাকে বলা হয়েছে ভাই ওজনের কতটুকু হ্রাস পাবে, তাই না? সো তাইলে আমারে বলো ভাই, যদি আমরা ওজনের হিসাব করতে চাই তাইলে আমার এম গুণ কইরা দিলে এবং একটা এম গুণ কইরা দিলেই কি আমার ওজনটা চলে আসতেছে না? ওজন চলে আসতেছে। এবং একটা জিনিস খেয়াল করি, আমার ওজনের যে হ্রাস, যেই ওজনের হ্রাসটা সেইটা একটু দেখো তো ভাই, সেটাই কি এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, খোদা কজ স্কোয়ার ল্যামডা, এই জিনিসটা কিনা। কারণ দেখো ভাই, এম জি হচ্ছে কি কোনো গ্যাঞ্জাম ছাড়া যে ওজনটা পাওয়া যেত, এম জি প্রাইম মানে কি ওই আনহিক গতির কারণে যে গ্যাঞ্জামটা পাওয়া গেছে সেইটা, এই দুইটা গ্যাঞ্জামের বিয়োগ ফলে কি এই গ্যাঞ্জামটা কিনা। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে একটু বুঝি আমরা কি কি দেওয়া আছে। আমার উপগ্রহটার ভর দেওয়া আছে কত ভাই? উপগ্রহটার ভর দেওয়া আছে হচ্ছে 10⁴ কেজি। তাহলে বসাইলাম 10⁴ কেজি। ঠিক আছে, আমারে বলো ভাই, তার আনহিক গতি কিভাবে দেওয়া আছে? 10 ঘন্টায় সে একবার আবর্তন করে, তাইলে টুয়াইস পাই ডিভাইডেড বাই 10 ঘন্টা, কিন্তু ঘন্টা নিয়ে কাজ করি না, কাজ করি কি নিয়ে? সেকেন্ড নিয়ে। এই কারণে 3600 গুণ করে সেকেন্ড বানাইলাম। ঠিক আছে, দিলাম স্কোয়ার, দিলাম। আমারে কও, সে যেহেতু উপগ্রহটাতে অবতরণ করতেছে, তার মানে তার ব্যাসার্ধটা কি আসলে এইখান থেকেই আসবে। তাহলে ব্যাসার্ধের মানটারে আমরা বসাই 7 × 10⁴ মিটার, 7 × 10⁴ মিটার। ঠিক আছে, এবং একটা জিনিস খেয়াল করি, আমাকে এখানে কি কোনো ল্যামডার কথা বলে দেওয়া আছে ভাই? কোনো ল্যামডার কথা বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব ল্যামডা ইকুয়ালস হচ্ছে 0। সব থেকে ইজিয়েস্ট যেই সলিউশনটা সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। সো তাইলে আমরা বলো cos 0 মান কত? 1 না? তাহলে এখানে কি বসবে? একটা 1 বসবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাই, সব কয়টা ভ্যালু তুমি জানো, তাহলে আবার কি আমাদের সেই প্রভারভিয়াল যে বাক্সটা আছে সেই বাক্সটা আবার ফিরে আসবে। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। কঠিন না, এই ম্যাথটা একটু মিসপ্লেসড হয়েছে, বাট ওই আমরা যা পড়ছি তা দিয়ে এটা করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা আসি, এবারে আসি। একটা ভূস্থির উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 4r উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবী পৃষ্ঠ থেকে 2r উচ্চতায় অপর একটি গ্রহের আবর্তনকাল নির্ণয় করো। আমরা একটু বুঝি ভাই, কাহিনী হচ্ছে ভূস্থির উপগ্রহ, এইটার মানে কি? ভূস্থির উপগ্রহ এইটার মানে হচ্ছে তার পর্যায়কাল হচ্ছে 24 আওয়ার। এটার মানে কি ভাই? পৃথিবীর, ধরো আমরা আমাদের বাংলাদেশের উপরে যদি কোনো ভূস্থির উপগ্রহকে রাখি, বাংলাদেশ যেভাবে পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে ঘুরতেছে ওই উপগ্রহটাও কি একইভাবে ঘুরবে। তাইলে তুমি আমারে বলো, আমরা কি সারা জীবন দেখবো না যে আমাদের মাথার উপরে আসলে উপগ্রহটা আছে? তাইলে ওইটাই হচ্ছে আসলে ভূস্থির উপগ্রহ। ঠিক আছে, আর কিচ্ছু না। এবং পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় ঘুরতেছে? 4r উচ্চতায়। তার মানে আমাকে এইখানে এইচ এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু হচ্ছে 4r। ভালো কথা। পৃথিবী পৃষ্ঠ থেকে 2r উচ্চতায় অপর একটি গ্রহের উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করো। অপর একটি গ্রহের আবর্তনকাল নির্ণয় করো। তার মানে এইটাকে আমরা একটু বুঝি, আমাদের সূত্রটার কাহিনী কি। আমাদের তিনটা যে সূত্র আছে সেগুলোকে আমরা একটু লিখি। ভি ইকুয়ালস হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ। কি ভুল আছে এখানে? এখানে একটা রুট হবে, এটা মাঝখানের সূত্রটা। প্রথম সূত্রটা কি ছিল? ভি ইকুয়ালস 2π ডিভাইডেড বাই টি, এবং তার সাথে ছিল কি একটা আর প্লাস এইচ ছিল। এবং লাস্টে আমার ফেভারিট সূত্রটা, সেটা হচ্ছে টি স্কোয়ার 4π² ডিভাইডেড বাই কে জি এম, এবং এখানে রাখতেছি কি আর প্লাস এইচ। ঠিক আছে, এখন দেখি ভাই, আমার এইখানে তিনটা সূত্র দিয়েই ম্যাথ হবে, কিন্তু তুমি আমারে বলো আমরা কি বেগ নির্ণয় করতেছি? এখানে করতেছি না। তাইলে যেই সূত্রের মধ্যে কোনো বেগ নাই ওই সূত্রটা দিয়েই হচ্ছে আমরা ম্যাথটা করি। তাইলে এবারে দেখি আমরা যে, দেখো তো T1 বাই T2 ইকুয়ালস, এইখানে একটা কিউ হবে কিন্তু। ঠিক আছে, আর প্লাস H1 কিউব আর প্লাস H2 কিউব। এটা কি করলাম সেটা বুঝতে পারো কিনা দেখো তো। আমরা কেপলারের সূত্রের ম্যাথেও কিন্তু এরকম একটা কাজ করছিলাম এর আগে। ঠিক আছে, তুমি আমারে বলো ভাই, প্রথম ঘটনা এবং দ্বিতীয় ঘটনা, দুইটা ঘটনায় কি আসলে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা হইতেছে না?
সো তাইলে 4π² দুইটার ক্ষেত্রে কি হবে, সমান হবে। তাইলে দুইটা ইকুয়েশনকে যদি ভাগ কইরা দেই তাইলে T1/T2 আর এটা হচ্ছে কি H1/H2। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে বসাই একটা একটা করে ঘটনা। তুমি আমারে বলো যে আমার এইখানে T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে 24 আওয়ার। এখন ভাই আওয়ারকে কি সেকেন্ড বানাইতে হবে? আওয়ারকে সেকেন্ড বানাইলেও হবে, না বানাইলেও হবে, কারণ কি উপরে নিচে এককগুলো কি সেম সেম আছে, সমস্যা নাই। এবং আমাকে কি ভাই কোশ্চেনে T2টাই বাইর করতে বলছে না? বলা হয়েছে আবর্তনকাল নির্ণয় করো, T2টাই তো বাইর করতে বলছে। এবার আসি, আমার প্রথম ক্ষেত্রে এইচ এর ভ্যালু কত ছিল? প্রথম ক্ষেত্রে আমার এইচ এর ভ্যালু ছিল হচ্ছে 4r, তাহলে বসাইলাম হচ্ছে 4r। পরবর্তী ক্ষেত্রে আমাকে পৃষ্ঠ থেকে উচ্চতা H2 দেওয়া আছে কত? H2 বলে দেওয়া ছিল হচ্ছে 2r, তাহলে r প্লাস 2r। এবং দেখো তো মাথায় যদি হোল কিউব দিয়ে দেই, একমাত্র T2 ছাড়া কোনো কিছু কি আমার অজানা আছে? একমাত্র T2 ছাড়া কোনো কিছুই আমার অজানা নাই। সো তাইলে T2 ইকুয়ালস হচ্ছে সেই প্রভারবিয়াল বাক্স। ঠিক আছে, দেখো ভাই কঠিন কিন্তু কিছু না, ইজি জিনিসগুলাই কিন্তু বারবার দেখাইতেছি। এবং এই তিনটা সূত্র জানলেই কৃত্রিম উপগ্রহ রিলেটেড ম্যাথ তোমার পারার কথা। এবং কৃত্রিম উপগ্রহের ম্যাথগুলো কিন্তু ইদানিং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ভালোই আসে পরীক্ষায়। এবার আসি আমরা সামনে। কোন একটি উচ্চতা থেকে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে GH, সেখানে একটি উপগ্রহের বেগ হচ্ছে এত, এবং সেই পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, বুঝি। আমরা যেভাবে ম্যাথগুলো করে আসতেছি সেভাবেই করি। কোনো একটা উচ্চতা, সেই উচ্চতাটা কি আমরা জানি ভাই? জানি না, কিন্তু সেই উচ্চতায় জিটা দেওয়া আছে তোমাকে। ঠিক আছে, তাহলে দেখো তো ভাই, GH সমান, সরি এক সেকেন্ড, আমরা এমন কোনো সূত্র পড়ছিলাম কিনা যে GH ডিভাইডেড বাই G ইকুয়ালস হচ্ছে R প্লাস H হোল স্কোয়ার। ঠিক আছে, দেখি তো ভাই এই জিনিসটা আমরা আগে কি পড়ছি কোনো জায়গায়? এটা কি আমরা জীবনের প্রথম দেখতেছি? আমরা দেখতেছি না তো। তাইলে এইখানে আমার বলো GH এর ভ্যালুটা তোমাকে দেওয়া আছে কত? GH এর ভ্যালুটা তোমাকে দেওয়া আছে হচ্ছে এখানে 8। সুস্থ স্বাভাবিক G সেটা কত জানি? 9.8। আমারে বলো পৃথিবীর ব্যাসার্ধ R জানা আছে, আমাদের মুখস্থ থাকতে হবে। আমার আমার আর এর ভ্যালু জানা আছে, এবং সেই এইচটাই কি হচ্ছে ভাই আমার এইখানে অজানা না? আমার এখানে এইচটা হচ্ছে অজানা। সো তাইলে তুমি আমার বলো, যদি আমরা রুট করে দেই, একমাত্র এইচ ছাড়া কোনো কিছু কি আমাদের অজানা আছে? কোনো কিছু অজানা নাই। এইচটাকে একটা ত্রিভুজ দ্বারা প্রকাশ করলাম আমরা। ঠিক আছে, আচ্ছা কিছু একটা পাবো এইচটাকে। এখনো কিন্তু ভাই ম্যাথ শেষ হয় নাই, ম্যাথ মাত্র শুরু হইলো। কোনো একটা উচ্চতা, যার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে GH, আমরা সেই উচ্চতাটাকে বের করে নিলাম। ভালো কথা। যেখানে একটি উপগ্রহের বেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার সেকেন্ড, মুক্তিবেগের থেকে কিন্তু কম, তার মানে কি ছিটকায় চলে যাবে না? আচ্ছা একটা জিনিস কিন্তু বলা হয় নাই, সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ হিসাব করে দেখা গেছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু এখানে দেখো সেই মুক্তিবেগের থেকে কি এটা কম? ঠিক আছে, একটু বইয়ে রিডিং পড়তে হবে এগুলোর অবজেক্টিভ অ্যান্সার করার জন্য, আর কিচ্ছু না। এখন আমরা আসি, পৃথিবী থেকে কত উচ্চতায় উপগ্রহটি প্রদক্ষিণ করছে নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু আমরা খেয়াল করি যে ভাই ওই উচ্চতাটাই কি আমার এইখানের অ্যান্সারটা না? তাই না? তাহলে কেন আবার কষ্ট করে আমি এইখানের ম্যাথ করব? তাই তো। তো একটা জিনিস একটু আমরা দেখি, যে তোমাদেরকে যে কাজটা দিলাম সেই কাজটা হচ্ছে V ইকুয়ালস, তো আমরা জানি GM ডিভাইডেড বাই R প্লাস H। দেখো তিনটা যে সূত্র পড়াইছি ওই তিনটা সূত্রের বাইরে কিছু নাই। ঠিক আছে, ওই জায়গায় যেই ভিটা আছে সেই ভিটা হচ্ছে কি ভাই 8000 মিটার পার সেকেন্ড, এবং সেইখানে তুমি হচ্ছে GMR সব কিছু বসায়া দেখবা এইখানে H এর মানটা কি আসে। যদি ম্যাথের ডাটা ঠিকঠাক দেওয়া থাকে তাইলে এই ত্রিভুজ আর এই চতুর্ভুজ সেম সেম আসার কথা, দুইটা আলাদা আলাদাভাবে বের করছি। কিন্তু যদি ম্যাথের ডাটায় ভুল থাকে তাহলে আলাদা আসবে। ঠিক আছে, কিন্তু ম্যাথ ঠিক থাকলে এগুলোর অ্যান্সারও ঠিকঠাক আসার কথাই। ঠিক আছে, আচ্ছা আমরা সামনে যাই। ওকে বুঝি ভাই, এই যে ম্যাথটা আছে না, এইটা হচ্ছে মুক্তিবেগের একটা ম্যাথ। ঠিক আছে, এবং এটা দেখো বুয়েটের অ্যাডমিশনে আসছে। কিন্তু ভাইয়া মুক্তিবেগের ম্যাথের মধ্যে তো ছিল যে সেটা পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবে না,
কিন্তু এইটা পৃথিবীতে ফিরে আসবে। সো আমাদের ওই যে ডিরাইভেশনটা করছিলাম সেটাকে একটু চেঞ্জ করতে হবে, আর কিচ্ছু না। একটু বুঝি, একদম পৃথিবী যখন আমরা আছি, পৃথিবীতে আছি, পৃথিবীর ভর হচ্ছে m, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, এবং একদম শুরুতে যখন বস্তুটাকে হচ্ছে আমরা এইখানে ছুঁড়ে মারতেছি, তখন ধইরা নিলাম এই বস্তুটাকে u বেগে ছুঁড়া মারতেছি এবং বস্তুটার ভর হচ্ছে স্মল m। বস্তুটাকে u বেগে ছুঁড়া মারতেছি এবং বস্তুটার ভর হচ্ছে কে ভাই? বস্তুটার ভর হচ্ছে স্মল m। ঠিক আছে, আচ্ছা দেখি। এখন আমরা ধইরা নিতেছি সর্বোচ্চ h উচ্চতায় গিয়ে বস্তুটা থামবে এবং তারপরে কি মাটিতে ফিরে আসবে। ঠিক আছে, এবং সেইটাই কি আমাকে কোশ্চেনে জানতে চাইছে না, যে ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে, সেটাই তো আমার কাছে জানতে চাইছে। আচ্ছা আসি, এবং তুমি আমারে কও সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পরে তার বেগের অবস্থাটা কি হবে? অবশ্যই সর্বোচ্চ উচ্চতায় বেগের অবস্থাটা 0 হয়। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের যে নীলকালির পয়েন্টটা আছে, নীলকালির অবস্থায় তুমি আমারে বলো তার গতিশক্তি কত? হাফ অফ m u স্কোয়ার প্লাস আমারে বলো এই জায়গাতে তার বিভব শক্তি কত? মাইনাস gm স্মল m ডিভাইডেড বাই কি? r। কারণ কি ভাই, সে ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের ডিস্টেন্স কত? r। ঠিক আছে, এবং আসি আমরা যখন সে সর্বোচ্চ উচ্চতায় যায় তার কি কোনো বেগ টেক থাকে? তাইলে তার কি কোনো প্রকারের গতিশক্তি থাকবে? তার তো কোনো প্রকারের গতিশক্তি থাকবে না। আচ্ছা ভালো, এবার আসি আমরা সর্বোচ্চ উচ্চতায় মুক্তিবেগে এইখানে ইনফাইনাইট দূরত্ব দিছিলাম, কিন্তু এইখানে ইনফাইনাইট দূরত্ব না। সো এই জায়গায় হবে মাইনাস gm স্মল m ডিভাইডেড বাই r প্লাস h। একটু দেখো তো ভাই নিজে নিজে জিনিসটারে বুঝো কিনা, কারণ এইখানে দেখো যে r প্লাস h কেন দিলাম? কারণ কি, আমার কেন্দ্র থেকে উচ্চতার দূরত্বটা হচ্ছে কি r প্লাস h না, সেটা দিলাম। ঠিক আছে, এবারে একটু যদি আমরা নাড়াচাড়া করি জিনিসটারে নিয়ে, তাহলে দেখো তো ভাই হাফ, খোদারে হাফ m u স্কোয়ার, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে g m ডিভাইডেড বাই r মাইনাস g m স্মল m ডিভাইডেড বাই r প্লাস h। সো তাইলে এইখানে তুমি আমারে কও স্মল m কাটাকাটি যায়, ভালো কথা। এখন তুমি আমারে কও আমাকে বাহির করতে বলছে ডাকে, বাহির করতে বলছে হচ্ছে কি আমার সর্বোচ্চ কত উচ্চতা h, তাই তো? সো তাইলে দেখো তো ভাই তোমাকে কত বেগে ছুঁড়া মারছি সেইটা কি তোমাকে দেওয়া আছে না? তোমাকে কি ইউ দেওয়া আছে? ইউ জানো, ক্যাপিটাল জি জানো, ক্যাপিটাল এম মুখস্থ রাখতে বলছি, ক্যাপিটাল আর মুখস্থ রাখতে বলছি, GM আর মুখস্থ রাখতে বলছি। একমাত্র এই এইচ ছাড়া কোনো কিছু কি তোমার অজানা আছে? তাইলে কি তুমি ভাই এখান থেকে এইচটা বাহির করতে পারবা না? ইন্টিগ্রেশন করার দরকার নাই তোমার এখানে, তুমি বিভব শক্তি গতিশক্তির ফর্মুলা দিয়েই, বিভব শক্তি আর গতিশক্তি ফর্মুলা দিয়েই তুমি কি এই ম্যাথটাকে কমপ্লিট করতে পারবা। কথাটা কি বোঝা গেছে কিনা? আচ্ছা নাইস, তাহলে আমরা আমাদের যেই মহাকর্ষ চ্যাপ্টারে যে ক্লাসটা ছিল সেটার কন্টেন্ট আমরা শেষ করে ফেলাইছি। ইনশাল্লাহ এই চ্যাপ্টারে যা যা কনসেপ্ট পড়াইছি, যত কয়টা সূত্র লেখাইছি, সব কয়টাকে তুমি মুখস্থ ঠোরস্থ কণ্ঠস্থ করে ফেলাবা এবং কনসেপচুয়ালি বুঝবা যে কোথায় কোন সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতেছি। তাইলে আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো গ্যাঞ্জাম থাকবে না। বোর্ড এবং বলতে গেলে অ্যাডমিশন পর্যন্ত যা প্রিপারেশন লাগে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভাইয়া আমরা সবাই ভালো থাকি। আমি ছিলাম তোমাদের সাথে দেওয়ান মোহাম্মদ আসাদ ফ্রম ট্রিপলি বুয়েট। আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে এবং ভালো খারাপ কী লাগছে না লাগছে সেটার ফিডব্যাক তোমরা দিবা। ইনশাল্লাহ সামনে তোমাদের সাথে আরও অনেক দেখা হবে। আসসালামু আলাইকুম।